আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা নগ্নবীজীয় আবৃতবীজীয় উদ্ভিদের 3 নম্বর লেকচারে পৌঁছে গিয়েছি। এই লেকচারটাতে আমরা মূলত সাইকাস উদ্ভিদ সম্পর্কে ডিটেলস জানবো। যদিও তোমাদেরকে গত ক্লাসটাতে সাইকাস উদ্ভিদের শনাক্তকারী কিছু বৈশিষ্ট্য আমরা পড়াইছি, এখন আজকে আমরা আরও কিছু ইনফরমেশন সাইকাস উদ্ভিদ সম্পর্কে জানবো। তো এখানে প্রথম যে ইনফরমেশন হচ্ছে স্বভাব ও আবাস। স্বভাব বলতে এখানে বোঝানো হচ্ছে যে সে কোন রকম এলাকায় বা কোন রকম পরিবেশে সে বসবাস করতে পছন্দ করে সেটা, বা বসবাস বলতে হচ্ছে যে মানে বৃদ্ধিপ্রাপ্ত হইতে বেশি দেখা যায়। হ্যাঁ, তো দেখি এখানে প্রথম যে পয়েন্টটা স্বভাব ও আবাস, সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এটা হচ্ছে বহুবর্ষজীবী। তোমরা এটা গত লেকচারে বলেছিলাম, এটা অনেক দিন পর্যন্ত বাঁচতে পারে। এই সাইকাস উদ্ভিদটা বহুবর্ষজীবী। তারপরে হচ্ছে যে পাহাড়ের উপর শুষ্ক স্থানে এরা বেসিক্যালি জন্মায়, বিভিন্ন পাহাড়ি এলাকায়। যেমন তোমরা জানো বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলোতে সিলেট, তারপর হচ্ছে বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার, এই জায়গায় পাহাড়ি এলাকাগুলোতে জন্মায়। তো যাই হোক, এক কথায় কি পাহাড়ের উপর তো স্বাভাবিকভাবে শুষ্ক থাকবে, শুষ্ক স্থানে এরা জন্মায়। তবে সমতল ভূমিতে যদি চাষ করো সেখানেও বৃদ্ধি লাভ করবে। ঠিক আছে, তো বেসিক্যালি মনে রাখবা পাহাড়ি এলাকায় এরা জন্মায় শুষ্ক স্থানে, তবে সমতল ভূমিতে চাষ করলে বৃদ্ধিপ্রাপ্ত হয়। আরেকটা হচ্ছে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া এদের বৃদ্ধির জন্য ভালো। উষ্ণ মানে কি গরম, আর আর্দ্র মানে কি একটু ওই যে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প থাকবে এরকম। তো যেসব এলাকায় বেশি তাপমাত্রা রয়েছে সেসব এলাকায় বায়ুমণ্ডলে জলীয় বাষ্প থাকবে। তো উষ্ণ এবং আর্দ্র এলাকায় এরা খুব ভালো জন্মে। মানে এরা হচ্ছে বলতে গেলে ওরা হচ্ছে যে মানে উষ্ণমণ্ডলীয় এলাকা যেগুলো রয়েছে সেগুলোতে এদেরকে বেশি তোমরা পাবা। কিন্তু যে কনিফেরোফাইটা যে উদ্ভিদগুলো, এগুলো কিন্তু শীত প্রধান অঞ্চলেই জন্মায়, সেটা তোমাদেরকেও বলছিলাম তখন। কিন্তু সাইকাস কিন্তু কোনো এলাকায় উষ্ণ আর্দ্র আবহাওয়া এদের বৃদ্ধির জন্য ভালো। তাহলে এখানে দেখো কয়টা পয়েন্ট আমরা বললাম, 4টা পয়েন্ট। প্রথম কথা হচ্ছে এরা বহুবর্ষজীবী, দ্বিতীয় কথা হচ্ছে পাহাড়ের উপর শুষ্ক স্থানে জন্মায়, তবে সমতল ভূমিতে এরা বৃদ্ধি লাভ করতে পারে, এবং উষ্ণ আর্দ্র আবহাওয়া এদের বৃদ্ধির জন্য ভালো। এটা হচ্ছে যে তোমার এই জিনিসগুলো একদম মুখস্থ করার দরকার নেই। তুমি যখন 3-4 বার একটু রিডিং দিবা পয়েন্টগুলো, তোমার একটা কনসেপশন বা একটা আইডিয়া তৈরি হবে। তো এইগুলো তোমাদের এমসিকিউতে লাগবে। ওকে, তারপরে আমরা ভৌগোলিক বিস্তারের কথা যদি চিন্তা করি, একটু আগে আমরা বলে ফেলছি কিন্তু উষ্ণ এলাকায় এরা জন্মায়। তো দেখো, পৃথিবীর বা বিশ্বের যে এলাকাগুলো উষ্ণমণ্ডলীয় এবং উপ উষ্ণমণ্ডলীয়, যেসব পৃথিবীর যে এলাকাগুলো উষ্ণমণ্ডলীয় এবং কি উপ উষ্ণমণ্ডলীয়, এই এলাকাগুলোতে সাইকাসটা জন্মায়। তারপরে এরকম কয়েকটা এলাকার যদি আমরা নাম বলি, তাহলে বলতে হয় অস্ট্রেলিয়া, চীন, জাপান, ভারত এবং বাংলাদেশ। অস্ট্রেলিয়া, চীন, জাপান, ভারত, বাংলাদেশ। ওকে, তারপরে যদি আমরা আসি যে বাংলাদেশের একদম কোন জায়গাগুলোতে থাকে সেটা যদি আমরা চিন্তা করি, অলরেডি বলে ফেলছি যে বাংলাদেশের চট্টগ্রামের কোন অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে এদেরকে পাবা। তার মধ্যে একটা উদাহরণ সাইকাসের একটা প্রজাতি, যার সাইকাস প্যাকটিনাটা, সেটা বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে জন্মায়। এছাড়াও বাংলাদেশে আরেকটা জায়গা আছে, কিছু পাহাড় আছে, সেটা হচ্ছে শেরপুর এলাকায়, শেরপুরের গজনি বনাঞ্চল। খেয়াল করো, শেরপুরের যে গজনি বনাঞ্চল, এই গজনি বনাঞ্চলেও কিন্তু তুমি সাইকাস উদ্ভিদ পাবা। তারপর আমরা যদি বলি বাংলাদেশের বিভিন্ন বাগানে এগুলোকে অলংকারী বা শোভাবর্ধনকারী বা সুন্দর দেখানোর জন্য এই কিছু সাইকাস উদ্ভিদ লাগিয়ে রাখা হয়। সেটা হচ্ছে সাইকাস সার্সিনালিস, আর হচ্ছে সাইকাস রেভোলোটা। আমি আবারও বলছি, সাইকাস সার্সিনালিস এবং কি সাইকাস রেভোলোটা। তো দেখো এখানে আমরা কি বললাম একটু ভালো করে খেয়াল করো। ফার্স্ট অফ অল আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমরা প্রথম জানলাম যে এরা বহুবর্ষজীবী। এটা যদি তুমি 2 বার বা 3 বার রিডিং পড়ো তাহলে কিন্তু এগুলো মাথায় চলে আসবে, একটা মোটামুটি একটা আইডিয়া তোমার থাকবে। তো প্রথম কথা হচ্ছে এরা হচ্ছে বহুবর্ষজীবী। দ্বিতীয় কথা হচ্ছে এরা পাহাড়ের উপর জন্মায়, তবে সমতল ভূমিতে এরা বসবাস করতে পারে। তারপর হচ্ছে উষ্ণ অঞ্চল এবং আর্দ্র আবহাওয়ায় এরা ভালো জন্মে। তো এই যে বৈশিষ্ট্যটা দিয়ে আমরা মনে রাখতে পারি পৃথিবীর কোন এলাকাগুলোতে এরা জন্মায়। তাহলে যেহেতু এরা উষ্ণ আবহাওয়া এদের পছন্দ বা এদের বৃদ্ধিটা যেহেতু ভালো, তাহলে পৃথিবীর যে এলাকাগুলো উষ্ণ সেই এলাকাগুলোতে এরা জন্মাবে, অর্থাৎ উষ্ণমণ্ডলীয় এবং উপ উষ্ণমণ্ডলীয় এলাকাগুলোতে এদেরকে পাওয়া যাবে। যেমন এদের উদাহরণ দিতে পারি আমরা অস্ট্রেলিয়া, চীন, জাপান, ভারত, বাংলাদেশ। ঠিক আছে, তারপরে এই জিনিসগুলো যদি এখন বাংলাদেশের স্পেসিফিকলি কোন জায়গাগুলোতে থাকে, চট্টগ্রামের পাহাড়ি এলাকা সাইকাস প্যাকটিনাটা, তারপরে হচ্ছে শেরপুরের গজনি বনাঞ্চলে, তারপরে আমরা যদি বলি বাংলাদেশের বিভিন্ন এলাকায় বাগানেও এই লাগানো অবস্থায় পাওয়া যায়, সেটার কথা আমরা যদি বলি সাইকাস সার্সিনালিস এবং আরেকটা কি সাইকাস রেভোলোটা। ওকে ফাইন, এখন আমরা এইগুলো আমরা একটু এভাবে নোট করে রাখবো। এখন আমরা এইদিকে আসি গঠন বৈশিষ্ট্য। আসলে গঠনটা কি, বা আচ্ছা এই জিনিসগুলো তো আসলে বোঝানো তেমন কিছু নাই, বুঝতেই পারছো, এটা বোঝানো তেমন কিছু নেই, জাস্ট একটু মানে পয়েন্ট করে একটু যদি এগুলো একটু গুছিয়ে রাখো এবং একটু বারবার একটু রিভাইজ দাও, তোমার একটা মেমোরিতে একটা আইডিয়া থাকবে। ঠিক আছে,
একদম তোমার পরিচিত থাকবে। প্রশ্নগুলো যদি আসে তখন তুমি টুটস্থ না বলতে পারলেও প্রশ্নটা দেখে বুঝে যাবা যে না, এরকম একটা বিষয় ছিল যে উষ্ণমণ্ডলীয় এলাকায় জন্মায় বা শেরপুরে গজনি অঞ্চলে জন্মায়, তোমার একটা ধারণা থাকবে। ঠিক আছে, আচ্ছা। তারপর আমরা যদি এদিকে আসি, যেহেতু গঠন বৈশিষ্ট্যটা কি একটু খেয়াল করো। এর গঠন বৈশিষ্ট্যটা হচ্ছে যে এদের গঠনটা হচ্ছে স্পোরোফাইটিক। এটা তোমাদেরকে পড়াইছিলাম, শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে আমরা পড়ছিলাম। তো এখানে আমরা এরা হচ্ছে স্পোরোফাইটিক মানে এরা 2 এন্ড সম্পন্ন থাকবে, আর এদেরকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় বা বিভক্ত। এটা শনাক্তকারী বৈশিষ্ট্য আমরা পড়েছি। তো এই একটা লাইন আগে মাথায় সেট করো যে আমরা গঠন বৈশিষ্ট্যের মধ্যে একটু এক্সট্রা কিছু জানবো। যদিও শনাক্তকারী বৈশিষ্ট্যতে অনেক কিছুই পড়েছি, তবে গঠন বৈশিষ্ট্যতে আমরা এক্সট্রা ইনফরমেশন জানবো। তার মধ্যে এই একটা লাইন তোমরা আগে মাথায় সেট করো। সেই একটা লাইন কি, যে এরা হচ্ছে স্পোরোফাইটিক, মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায়। এখন আমরা মূলত এই যে মূল কাণ্ড এবং পাতা আলাদা আলাদা করে আমি 3টা কলাম বানিয়ে 3টা সম্পর্কে একটু আলোচনা করে দিব, যাতে তোমাদের এগুলো মনে রাখাটা একটু সহজ হয়ে যাবে। ওকে, তো আমি এগুলো লিখে তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা খেয়াল করি এখানে যে সাইকাসের মূল কাণ্ড এবং পাতাটা কীরকম হবে, এটা আমি 3টা সেগমেন্ট এখানে আলোচনা করেছি। তোমরা এটা মাথায় রাখো, সাইকাস উদ্ভিদটাকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। এখন এভাবে যদি তুমি চিন্তা করো যে মূল কীরকম থাকবে, কাণ্ডটা কেমন থাকবে, পাতাগুলো কেমন থাকবে, তাহলে আমি মনে করি যে তোমাদের মনে রাখাটা একটু হলেও সহজ হবে। তো দেখো এখানে আমরা যদি বলি যে এই সাইকাস উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে এর প্রাথমিক অবস্থায় এর একটা প্রধান মূল থাকে। প্রাথমিক অবস্থায় একটা কি থাকে, একটা প্রাথমিক পর্যায়ে একটা প্রধান মূল থাকলেও এটা অনেকটা স্বল্পস্থায়ী। এটা অল্পকাল পরেই বা কিছুদিন পরেই এই মূলটা নষ্ট হয়ে গিয়ে হ্যাঁ নতুন মূল তৈরি হবে, নতুন অস্থানিক মূল তৈরি হয়। কি তৈরি হয়? এটাকে বলা হয় অস্থানিক মূল। যে প্রধান মূলটা নষ্ট হয়ে যে মূলটা তৈরি হচ্ছে সেই মূলটাকে বলা হয় অস্থানিক মূল তৈরি হয়। এটি মাটির নিচে বৃদ্ধি পায়। এটি কি হবে? এটা অনেকটা মাটির নিচে বৃদ্ধিপ্রাপ্ত হবে। তো মাটির নিচে এটা বাড়তে থাকবে। ওকে, আর ভূমির উপরেও কিছু অসংখ্য খাটো দ্যাগ্র শাখার সৃষ্টি হবে। এটা তো মাটির নিচে তো বৃদ্ধিপ্রাপ্ত হবেই, ইভেন এটা ধরো এটা যদি মাটি হয়, এটা যদি ভূমি হয়, তাহলে এই যে কিছু শাখা হ্যাঁ ভূমির উপরেও আসবে। ভূমির উপরেও এরকম শাখা আসবে। আর এগুলোকে বলা হয় যে এরকম যে শাখাগুলোকে বলা হয় দ্যাগ্র শাখা। কি শাখা? দ্যাগ্র শাখা। দ্যাগ্র শাখা না বলা হয় কারণ তাদের যে মাথাটা এটা আবার 2টা ভাগে বিভক্ত থাকবে। এরকম 2টা অংশে বিভক্ত থাকবে। এইগুলাকে বলা হয় দ্যাগ্র শাখা। এটা 2টা অংশে বিভক্ত, এরকম 2টা অংশে বিভক্ত, একে বলা হয় দ্যাগ্র শাখা। ঠিক আছে, আচ্ছা। তো দেখো তাহলে আমরা কি বুঝলাম এখানে? প্রথম কথা হচ্ছে এই জিনিসটা মাথায় আমরা সেট করে নিই। আমরা যদি 3টা সেগমেন্টে আলোচনা করি, এদের কি থাকবে? মূল, এদের কাণ্ড এবং পাতা। মূলগুলো কেমন হবে? এর একটা প্রধান মূল থাকলেও প্রাথমিক পর্যায়ে, পরবর্তীতে স্বল্পকাল পরেই এটা মূলত অল্পস্থায়ী, যেটা স্বল্পকাল পরেই নষ্ট হয়ে গিয়ে কতগুলো অস্থানিক মূল তৈরি হবে। এই অস্থানিক মূলগুলো মাটির নিচে তো বৃদ্ধি পাবেই, সেটা ভূমির উপরে তুলেও আসে এবং দ্যাগ্র শাখার সৃষ্টি করে। ঠিক আছে, পরবর্তীতে এই যে দেখো ভূমির উপরিতলের উপর, ভূমির যে এই যে উপরিতলটা, এই উপরিতলের উপরে যে দ্যাগ্র শাখা বিশিষ্ট এই সকল মূল, এই যে এই মূলগুলো দ্যাগ্র শাখা বিশিষ্ট এই মূলগুলো এক প্রকার ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত থাকে। এক প্রকার ব্যাকটেরিয়া এবং অর্থাৎ এইগুলোকে, এই দ্যাগ্র শাখাগুলোকে ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া আক্রমণ করে থাকে। ব্যাকটেরিয়া এবং কি সায়ানোব্যাকটেরিয়া আক্রমণ করে থাকে। এখন সায়ানোব্যাকটেরিয়ার আবার উদাহরণ দেওয়া দিছে যে কোন ধরনের ব্যাকটেরিয়াগুলো এখানে আক্রমণ করে। এক হচ্ছে নষ্টক আর হচ্ছে অ্যানাবিনা। অ্যানাবিনা এবং নষ্টক হচ্ছে এক ধরনের সায়ানোব্যাকটেরিয়া। তো দেখো নষ্টক এবং অ্যানাবিনা নামক সায়ানোব্যাকটেরিয়া দ্বারা এরা আক্রান্ত হয়। ফলে আক্রান্ত মূল স্বাভাবিক সরু না হয়ে নর্মালি দেখো এইরকম ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হওয়ার কারণে এদের আকারটা বিকৃত হয়ে যায়। এদের আকারটা কি হয়ে যায়? বিকৃত হয়। স্বাভাবিক সরু না থেকে এরা কি হয়ে যায়? এরকম বিকৃত হয়ে যায়, বিকৃত আকার ধারণ করে। কিরকম ধারণ করে? এরা বিকৃত আকৃতি ধারণ করে। তো দেখো সিম্পল এখানে কথা। তাহলে দেখো এই জিনিসগুলো কি খুব কঠিন লাগতেছে? তুমি যদি এইভাবে গুছিয়ে পড়ো, তুমি যখন সব একসাথে পড়তে চাও একটু হলেও পেইন লাগবে। যাতে আমি প্রথম থেকে যদি বলি যে এদের কোনো প্রধান মূল নেই, এটা অল্পস্থায়ী, স্বল্পকাল পরে এটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে এখানে কি অস্থানিক মূল তৈরি হবে। মূলগুলো মাটির নিচে বৃদ্ধি পায় এবং ভূমির উপরিতলেও দ্যাগ্র শাখার সৃষ্টি করে। ওই দ্যাগ্র শাখাগুলোতে ব্যাকটেরিয়া সায়ানোব্যাকটেরিয়া আক্রমণ করার কারণে
এটা স্বাভাবিক সরু হওয়ার কথা, এই স্বাভাবিক সরু না হয়ে এরা বিকৃত আকৃতি ধারণ করে। কমপ্লিট। ওকে, এখন আমরা এদিকে আসি। তো তোমরা যখন এই পয়েন্টগুলো যখন মনে রাখবা তখন সবগুলো একসাথে নিবা না, জাস্ট সেগমেন্ট করে পড়বা। মূল, তারপর হচ্ছে কাণ্ড, তারপর হচ্ছে পাতা। পড়ার স্টাইলের মধ্যেও পড়ার যে স্টাইলটা এটার উপর নির্ভর করে তুমি কতটুকু মনে রাখতে পারছো। অগুছালো করে তুমি এখান থেকে একটা পয়েন্ট, এখান থেকে একটা, বা এখান থেকে একটা, এইভাবে যদি পড়তে যাও মনে রাখাটা একটু টাফই হবে। তোমাদের বইয়ে কিন্তু কাণ্ডের কথা আগে বলছে, তারপর পাতা, মানে একটু এলোমেলো করে দেওয়া, জাস্ট এটা গুছিয়ে নিয়ে তুমি যদি পড়ো, হ্যাঁ হয়তো বা তোমার এখান থেকে হুবহু তিনটা পয়েন্ট মনে নাই, কিন্তু তোমার যদি মেন বিষয়গুলো যদি মনে থাকে তাহলেও কিন্তু হচ্ছে। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে যদি আমরা আসি যে কাণ্ডের কথা যদি বলা হচ্ছে এদের কাণ্ডটা হচ্ছে খাড়া। এই যে কাণ্ড খাড়া, কাণ্ড কি? কাণ্ড খাড়া। খাড়া মানে যে নারিকেল গাছের কাণ্ড যেমন খাড়া থাকে ওইরকম খাড়া, একদম সুপারি গাছ বা নারিকেল গাছের মতো। তো কাণ্ডটা খাড়া এবং কাণ্ডটা স্থূল, মানে মোটা আর কি। কাণ্ডটা খাড়া থাকবে, স্থূল থাকবে আর বেলনাকার থাকবে। স্যার বেলন মানে কি? বেলনের ইংলিশ হচ্ছে সিলিন্ডার, মানে কাণ্ডটা অনেকটা এরকম সিলিন্ডার আকৃতির থাকবে, অনেকটা নারিকেল গাছ বা সুপারি গাছের মতো বলতে গেলে। তো দেখো কাণ্ডটা খাড়া, স্থূল এবং কি বেলনাকার। ঠিক আছে, মানে সিলিন্ডার আকৃতি। তো দেখো তুমি নারিকেল গাছটা মনে রাখতে পারো। আচ্ছা, তারপর হচ্ছে কাণ্ডটা স্থায়ী পত্রমূল দ্বারা আচ্ছাদিত, মানে কাণ্ডের মধ্যে কিছু স্থায়ী পত্রমূল থাকবে। মনে করো এই যে তোমাদেরকে বলছিলাম না যে পাতাটা ঝরে গেছে কিন্তু তার যে পত্রমূলের যে ক্ষতটা রয়ে গেছে, দেখো এই যে কাণ্ডটার মধ্যে এরকম ধরো এরকম স্থায়ী পত্রমূল দ্বারা আচ্ছাদিত থাকবে। ধরো এখানে একটা পাতা ছিল, ধরো এখানে একটা পাতা ছিল, ধরো এটা একটা পাতা, এটা একটা পাতা ছিল, তারপরে ধরো এখানে একটা পাতা ছিল। এখন এটা হচ্ছে পাতার নিচের দিকে, এটাকে বলা হয় পত্রমূল। এই পাতার নিচের দিকে এটা কি বলা হয়? পত্রমূল বলা হয়। কি বলা হয়? পত্রমূল বলা হয়। তো এই যে পত্রমূল দ্বারা এরকম পত্রমূল দ্বারা আচ্ছাদিত থাকবে এবং এটা স্থায়ী হয়ে থাকবে। এটা থাকবে তার মানে পাতার যে মূলটা, পত্রমূল, এই পত্রমূল দ্বারা কাণ্ডটা আচ্ছাদিত থাকবে। পাতার মূলটা, এই যে পাতার মূল বা পত্রমূলটা, পত্রমূল দ্বারা কাণ্ডটা আচ্ছাদিত থাকবে। এটাই বলছি যে কাণ্ড স্থায়ী পত্রমূল দ্বারা আচ্ছাদিত থাকে। কাণ্ড কি দ্বারা আচ্ছাদিত থাকে? স্থায়ী পত্রমূল দ্বারা আচ্ছাদিত থাকে। আচ্ছা, আমরা কিন্তু কাণ্ড নিয়েই কথা বলতেছি এখানে। আচ্ছা, কাণ্ডটা কতটুকু লম্বা হতে পারে? 8 থেকে 14 ফুট পর্যন্ত হতে পারে। তবে সাইকাস, মানে সাইকাস মিডিয়া নামক প্রজাতি, এটা আরও উঁচু হতে পারে। তো সাইকাস মিডিয়া কতটুকু উচ্চতা হতে পারে? 8 থেকে 14 ফুট। যদি সাইকাস মিডিয়া হয় সেটা আরও উঁচু হতে পারে। তারপর নেক্সট যদি আমরা চলে আসি, সাধারণত এই যে কাণ্ডের মধ্যে কোনো শাখা নাই। সুপারি গাছের কথা চিন্তা করো বা নারিকেল গাছের কাছে চিন্তা করো, নারিকেল গাছের কি কোনো শাখা আছে? যদিও নারিকেল গাছ একটা আবৃতবীজী উদ্ভিদ, কিন্তু গঠনগত দিক দিয়ে এই জিনিসগুলো একটু মিল পাওয়া যায়। হ্যাঁ, তো যাই হোক আমি আবারও বলছি, নারিকেল গাছের কোনো শাখা নেই, অশাখ মানে কি? অশাখ মানে শাখাবিহীন, কোনো শাখা নেই। তো এদেরও কোনো কি নাই, কাণ্ডের মধ্যে কোনো শাখা নেই। তবে শীর্ষমুকুল যদি ভেঙে যায়, মানে একদম আগাটা যদি ভেঙে যায়, তখন শাখাযুক্ত হতে পারে। যেমন আগা যদি ভেঙে যায়, খেয়াল করো, এরকম যদি আগা ভেঙে যায় তখন কি হতে পারে? এরকম অনেকগুলো শাখা তৈরি হতে পারে। তখন এর মাথায় অনেকগুলো শাখা তৈরি হতে পারে। এটা স্বাভাবিকভাবে, এটা কিন্তু আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে হয়। তুমি ধরো একদম মূল কাণ্ডটা, মানে মূল যে একদম যে শীর্ষটা, একদম শীর্ষ একটা মুকুল থাকবে না, একদম শীর্ষ মুকুলটা যদি ভেঙে দাও অনেকগুলো শাখা সৃষ্টি হয়। এটা আবৃতবীজী উদ্ভিদও হয়। যারা গ্রাম এলাকায় থাকো বা গাছগাছালি সম্পর্কে মানে একটু মোটামুটি হলে ধারণা আছে, তারা জানো যে, বা যারা ছাদে গাছপালা লাগাও তারাও জানো যে একদম আগাটা যদি ভেঙে যায় অনেকগুলো শাখা সৃষ্টি হয়। এটা আবৃতবীজী উদ্ভিদে হয়, এদের ক্ষেত্রে হয়। তো সাধারণত অশাখ বা শাখাবিহীন, কিন্তু যদি শীর্ষের যে মুকুলটা, মানে একদম আগাটা যদি আমরা ভেঙে দেই তখন অনেকগুলো শাখা সৃষ্টি হয়। ঠিক আছে, তো এটা দিয়ে আমার একটা মনে পড়ছে যে আমার একটা ফ্রেন্ড, সে ধরো যে মানে মেডিকেলে ফার্স্ট ইয়ারে একটা রিলেশন করছে, মানে আমাদের বান্ধবীর সাথে। তো এটা হচ্ছে যে 1 বছর পরে এটা মানে রিলেশনটা ব্রেকআপ হয়ে গেছে। তো ব্রেকআপ হয়ে যাওয়ার পরে মানে ছেলেটা মানে ওয়ান কাইন্ড অফ প্লেওয়ের মতো হয়ে গেছে। মানে আমাদের ব্যাচমেটেরই আরও 2-3 জনের সাথে মানে রিলেশন করছে, মানে জড়ায় গেছে। তারপর আবার মানে বলতে পারো যে স্যার একই ব্যাচমেট একটা ব্রেকআপ হওয়ার পর আবার একটা মেয়ে কেন পাত্তা দিচ্ছে? হ্যাঁ, ছেলেটা অনেক হ্যান্ডসাম ছিল এবং ওই বিষয়ে পারদর্শী ছিল। তারপরে আমাদের ক্যাম্পাসেতে ছিলই, অন্যান্য ক্যাম্পাসও ছিল। তাই আমি বলছি, দোস্ত আগে তো রিলেশন একটা ছিল, এখন ব্রেকআপ হওয়ার পরে এতগুলা কেন? তখন আমাকে সে বলছিল, দেখ দোস্ত,
গাছের যদি শীর্ষমুকুল যদি একবার যদি ভেঙে যায়, তার অনেকগুলো শাখা গজায় যায়। আমারও এমন অবস্থা হয়ে গেছে। তো জিনিসটা তখন আমি বুঝলাম যে আসলেই মানে এই কথাটা এখন তোমাদের বললাম। তো এই আর কি। তো এটা হচ্ছে যে এটা আমাদের জানা উচিত যে কোনটা, যেটা পড়াচ্ছি মাত্র, যে শীর্ষমুকুল যদি ভেঙে যায় তার অনেকগুলো শাখার সৃষ্টি হয়। এটা আবৃতবীজ উদ্ভিদও হয়, অথবা কিছু কিছু মানুষের কাছেও হতে পারে। তা দেখো, এখন আমরা চলে আসি পাতার ক্ষেত্রে আসি। দেখো পাতাটা হচ্ছে, হ্যাঁ পাতাটার ক্ষেত্রে যদি আমরা আসি, পাতা কাণ্ডের অগ্রভাগে মুকুলের ন্যায় অবস্থান করে। দেখো তুমি এই বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য তুমি একটা নারিকেল গাছকে চিন্তা করো, তাহলে মোটামুটি হয়ে যাচ্ছে। কারণ আমরা তো সাইকাস উদ্ভিদ সবাই পরিচিত না, যারা পাহাড়ি এলাকায়, হ্যাঁ তারা হয়তো বা জানো, হয়তো বা দেখছো, বা তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে গেছো হয়তো বা চোখে পড়তে পারে। কিন্তু নর্মালি তোমরা এইভাবে একটু মাথায় রাখো, একটা নারিকেল গাছটাই চিন্তা করো। নারিকেল গাছের পাতাগুলো একদম কি নারিকেল গাছের পাতা কাণ্ডের অগ্রভাগে সাজানো থাকে না? হ্যাঁ, তো পাতা কাণ্ডের অগ্রভাগে, হ্যাঁ কাণ্ডের অগ্রভাগে অবস্থান করে, মুকুলের ন্যায় অবস্থান করে। কিসের মতো? একটা নর্মালি একটা গাছের যেমন মুকুল কাণ্ডের অগ্রভাগে থাকে, মুকুল মানে কি একদম শুরুতে, হ্যাঁ একদম মুকুল যেমন কাণ্ডের অগ্রভাগে থাকে, পাতাগুলো মুকুলের ন্যায় হ্যাঁ কাণ্ডের অগ্রভাগে অবস্থান করে। যেমন নারিকেল গাছের পাতাগুলো কি একদম উপরে না? হ্যাঁ সেটা বলছে। তারপর একটা হচ্ছে যে কাণ্ডের মাথায় এরা সর্পিল আকারে সাজানো থাকে। হ্যাঁ কাণ্ডের মাথায় এরা কি, প্রথম কথা হচ্ছে এরা কাণ্ডের অগ্রভাগে থাকে এবং কি সর্পিল আকারে সাজানো থাকে। কাণ্ডের অগ্রভাগে থাকে এবং কি কাণ্ডের অগ্রভাগে থাকে এবং সর্পিল আকারে সাজানো থাকে। মনে থাকবে, কাণ্ডের অগ্রভাগে থাকে এবং কি সর্পিল আকারে সাজানো থাকে। ঠিক আছে, কাণ্ডের অগ্রভাগে থাকে এবং কি বলো, এরা হচ্ছে সর্পিল আকারে সাজানো থাকে। আচ্ছা, আমরা যদি নেক্সট পয়েন্টটা যদি চিন্তা করি, হ্যাঁ পক্ষল যৌগিক পাতাটা, এদের পাতাটা হচ্ছে যৌগিক। একটা নারিকেল গাছের পাতা চিন্তা করো, একটা নারিকেল গাছের পাতার মধ্যে দেখো, আবার দেখো একটা পাতা, এটা ধরো একটা পাতা, হ্যাঁ তার মধ্যে আবার অনেকগুলো অংশ আছে না? এই একটা পাতার মধ্যে আবার অনেকগুলো পাতা আছে না? তারা আমরা কি বলতে পারি? হ্যাঁ নারিকেল গাছের পাতাগুলা দেখো, এটা তো পুরাটা মিলে, কিন্তু এই পুরাটা মিলে কিন্তু নারিকেল গাছের একটা পাতা, পুরাটা কিন্তু একটা পাতা। তাহলে ওই পাতাগুলোর মধ্যে আবার কি আছে? পত্রখণ্ডক আছে। তাহলে এই ধরনের পাতাগুলোকে বলা হয় যৌগিক পত্র। তো এটাই হচ্ছে এদের পাতাটা পক্ষল যৌগিক। পক্ষল মানে এখানে পক্ষল দিয়ে বোঝানো হচ্ছে যে মূলত এই যৌগিক পাতাগুলোকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, পক্ষল বলতে এখানে পালক বা পাখির রিলেটেড কিছু বোঝাচ্ছে, যে পাখির ডানার মতো বা পালকের মতো। হ্যাঁ, তো এটা হচ্ছে পক্ষল যৌগিক। আচ্ছা, তারপরে যদি আমরা আসি, পাতাটা কয় ধরনের? দু ধরনের হতে পারে। নর্মালি তো একটা তো বললাম যে এইরকম পাতা থাকবে, এটাকে আমরা, হ্যাঁ পাতাটা দু ধরনের। এই পাতা, যে পাতাটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে যৌগিক পত্র। এই যে পাতাটা যেটা দেখতে পাচ্ছি, এটা কি যৌগিক পত্র বা যৌগপত্র। তা পাতা দু ধরনের, যেটা অলরেডি পড়লাম, সেটা এই ধরনের পাতাগুলোকে কি বলা হয়? যৌগিক পাতা, পক্ষল যৌগিক পাতা। কি আচ্ছা, এখানে একটু লিখে রাখি, পাতাটা কি একটা পাতা, তো যেটা বলতেছি পাতাটা যৌগিক বা পক্ষল যৌগিক। ঠিক আছে, এটা ছাড়াও আরেক ধরনের পাতা থাকবে, সেটা হচ্ছে বাদামি বর্ণের শল্কপত্র। তা দেখো, তাহলে আলটিমেটলি পাতা কয় রকমের পাইছি? দুই রকমের পাইছি। এক হচ্ছে যেটা মাত্র বললাম, হ্যাঁ তা দেখো পাতা কত ধরনের? দু ধরনের। একটা হচ্ছে যৌগপত্র, একটা কি যৌগপত্র, আর একটা আছে বাদামি বর্ণের রোমশ শল্কপত্র। তো দেখো, একটা মেইন পাতা হচ্ছে কি যৌগপত্র বা যৌগিক পত্র, আর একটা পাতা আছে কি শল্কপত্র। শল্কপত্রটা বাদামি বর্ণের হবে, রোমশ হবে। আচ্ছা যাই হোক, এখন যৌগপত্রের আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় পর্ণপত্র। কি পত্র? হ্যাঁ ঠিকই শুনেছ, পর্ণপত্র। আমি যখন ছোট ছিলাম, মানে ইন্টারে পড়তাম, তখন আমি পর্ণ কি বুঝতাম না, সত্যি পর্ণ বুঝতাম না। এখন বুঝি। এখন হচ্ছে পর্ণপত্রটা কি? পর্ণপত্রটা হচ্ছে আসলে এই যে সাইকাস উদ্ভিদের যে যৌগিক পাতাটা, তারই একটা বিকল্প নাম পর্ণপত্র। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমরা যদি পরবর্তী পয়েন্টটা যদি দেখি, যে শল্কপত্রগুলোকে পর্ণপত্রের মুকুলকে, হ্যাঁ শল্কপত্রগুলো পর্ণপত্রের মুকুলকে আবৃত করে রাখে। স্যার এই লাইনটা কি বলছে? পর্ণপত্রগুলো কোনগুলা? যেগুলো মেইন, মানে যৌগপত্রগুলোই তো পর্ণপত্র, তাই না? যৌগপত্রগুলোই কি পত্র? পর্ণপত্র। তো এই যৌগপত্র বা পর্ণপত্রগুলোকে আবৃত করে রাখে হচ্ছে এই দ্বিতীয় পত্রগুলো, শল্কপত্রগুলো। তো দেখো, এই জিনিসগুলোকে মুকুল অবস্থায়, হ্যাঁ মুকুলকে, এরা যখন মুকুল অবস্থায় ছিল, শল্কপত্রগুলো পর্ণপত্রের মুকুলকে, অর্থাৎ এই যে মূল পত্রগুলো, মানে এই যে যৌগপত্রগুলো বা পর্ণপত্রগুলো যখন মুকুল অবস্থায় ছিল, তাদেরকে ঢেকে রাখতে হচ্ছে এই যে শল্কপত্রগুলো। এটাই বলছে যে দেখো, শল্কপত্রগুলো পর্ণপত্র মুকুলকে আবৃত করে রাখে। যখন মুকুল অবস্থায় থাকে তখন এরা
এবার আবৃত করে রাখে, পরে অবশ্য এগুলো বাইরে বের হয়ে যায়, তখন অনাবৃত হয়। ঠিক আছে, মুকুল অবস্থায় ডেকে রাখে, পরে না, কিন্তু মুকুল অবস্থায় শল্কপত্রগুলি ডেকে রাখে। আচ্ছা, তারপরে এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে সাইকাস উদ্ভিদ দুইজনের মিশেল ঘটছে এখানে। একটা হচ্ছে পাম উদ্ভিদ আর হচ্ছে ফার্ন উদ্ভিদ। দেখো, পাম উদ্ভিদ এবং ফার্ন উদ্ভিদের পাতার মতো, এদের পাতাগুলো অনেকটা পাম উদ্ভিদের মতো এবং অনেকটা কি ফার্ন উদ্ভিদের মতো। এই জন্য এদেরকে বলা হয় পাম ফার্ন। এই জন্য এদেরকে কি বলা হয়? পাম ফার্ন। এই জন্য এদেরকে কি বলা হয়? পাম ফার্ন বলা হয়। আমি আবারও বলছি, এদের পাতাগুলো কি অনেকটা পাম উদ্ভিদ এবং কি ফার্ন উদ্ভিদের পাতার সাথে মিল থাকায় এদেরকে পাম ফার্ন বলা হয়। তো সাইকাসকে কি বলা হয় বলো? সাইকাসকে কি বলা হয়? পাম ফার্ন বলা হয়। মনে থাকবে, এগুলো মনে রাখতে হবে। এই যে ওয়ার্ডগুলো, এগুলো স্যারদের খুব পছন্দ। নিচের কোনটিকে পাম ফার্ন বলা হয়? সাইকাস উদ্ভিদকে। কেন? অনেকটা পাম এবং একটা ফার্ন উদ্ভিদের মতোই, পাতার মতো মিল। আচ্ছা, তারপর আমরা যদি আসি, তারপরে খেয়াল করো, যৌগপত্রের প্রতিটি পত্রখণ্ড গাঢ়। হ্যাঁ, যৌগপত্রের প্রতিটি পত্রখণ্ড, এটা যদি একটা যৌগপত্র হয়, তাহলে এগুলো হচ্ছে এক একটা পত্রখণ্ডক। তো যৌগপত্রের প্রত্যেকটা পত্রখণ্ডক গাঢ় সবুজ বর্ণের, যেমন নারিকেল পাতাগুলো সবুজ, এরকম গাঢ় সবুজ বর্ণের। ঠিক আছে, তারপরে হচ্ছে পাতাগুলো মসৃণ। পাতাগুলো কি? মসৃণ। আর চর্মবোধ, হ্যাঁ চর্মবোধ, চামড়ার মতো অনেকটা। হ্যাঁ, তারপর হচ্ছে লেখাকার হতে ল্যান্স আকৃতির হতে পারে। মানে এখানে বোঝানো হচ্ছে যে যৌগপত্রের আকারগুলো বিভিন্ন রকমের হতে পারে, সেটা চর্মবোধ, রেখাকার বা ল্যান্স আকৃতির হতে পারে। জাস্ট একটু রিডিং দিয়ে রাখবা। তবে দুটো জিনিস এখানে মাথায় রাখতে পারো, এখানে তো পাতা দুই রকমের, একটা পর্ণপত্র, একটা শল্কপত্র। পর্ণপত্রগুলো সবুজ রেখাকার বা ল্যান্স আকৃতির হতে পারে, আর শল্কপত্রগুলো বাদামি বর্ণের হতে পারে। কি বর্ণ? বাদামি বর্ণ। ওকে, এখন আমরা এইদিকে আসি। এটা এইদিকে আসি। দেখো, একটি মাত্র মধ্যশিরা থাকে। দেখো, এদের ক্ষেত্রে কিন্তু একটি মাত্র মধ্যশিরা থাকে। একটু চিন্তা করে দেখবা, একটা নারিকেল গাছ যদি আশেপাশে থাকে, তোমাদের একটু দেখিও, নারিকেল গাছে যদি আশেপাশে থাকে, অথবা গুগলে সার্চ দিলেও নারিকেল গাছের পাতাগুলো দেখতে পারবা। তো নারিকেল গাছের পাতাগুলো অনেকটা এরকম। নারিকেল গাছের পাতাগুলো অনেকটা এরকম। এটা আঁকতে পারতেছি না। হ্যাঁ, অনেকটা এরকম থাকবে। তাদের একটা মধ্যশিরা থাকবে, এই যে মাঝখানে একটা মধ্যশিরা থাকবে, এরকম লম্বা থাকবে। তো মাঝখানে একটা কি মধ্যশিরা থাকবে। এই মধ্যশিরা দিয়ে আমরা ঝাড়ু বানাই। ঠিক আছে, আমরা বিছানা ঝাড়ু দেওয়ার জন্য যে ঝাড়ুগুলো বানাই, এগুলো হচ্ছে মধ্যশিরা। তো দেখো অনেকটি মিল আছে নারিকেল গাছের সাথে। এদের একটি মাত্র মধ্যশিরা থাকে, কোনো শিরা উপশিরা স্পষ্ট বোঝা যায় না। যেমন কাঁঠাল পাতার মধ্যে একটা মধ্যশিরা থাকার পরেও কতগুলো শিরা উপশিরা বোঝা যায়। নারিকেল গাছে, যদিও আমরা নারিকেল গাছ পড়তেছি না, সাইকাস গাছে মধ্যশিরার ছাড়া যে মধ্যশিরাটা স্পষ্ট থাকে, এবং কিন্তু তার মধ্যে থেকে যে শিরা উপশিরাগুলো স্পষ্ট নয়। আচ্ছা, পাতার সংখ্যা বা পত্র সংখ্যা প্রজাতিভেদে ভিন্ন ভিন্ন হয়। আমরা তো এটা কি, সাইকাস তো একটা গণের নাম, এটা তো কোনো প্রজাতি না। তো এই জন্য আমরা নির্দিষ্ট করে বলতে পারতেছি না। তবে এটা এক এক প্রজাতিতে পাতার সংখ্যাগুলো এক এক রকম হবে। ঠিক আছে, তো এখন দেখো, তোমরা যদি এইভাবে পড়ো এবং যদি একটু গুছিয়ে পড়ো, তাহলে আশা করি তোমাদের এই জিনিসগুলো মনে থাকবে। কারণ এগুলো তো আর ওই রকম তেমন কিছু বোঝানোর ওই রকম নাই। যেমন আমরা যেমন উদ্ভিদ সারিতত্ত্বে স্মৃতিচক্র, C4 চক্র আমরা যেরকম পড়লাম, এইরকম তো আর না, তাই না? এই জিনিসগুলোকে আমরা এইভাবে গুছিয়ে একটু রিডিং দিব, বারবার দেখবা যে তোমার কিচ্ছু মনে নাই। তোমার মনে হতে পারে এগুলো পড়ার পরে স্যার কী বললাম কিছু না। তুমি যখন আবার MCQ উত্তর দিতে যাবা, তখন দেখবে এই জিনিসগুলো তোমার মনে আসতেছে। কারণ তুমি যখন পড়বা, তুমি তো একটু গুছিয়ে পড়তেছো, তাই না? আচ্ছা, তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। আমরা এখন নেক্সট যেটা জানবো, যে একটা কথা পড়বো আমরা, যে সাইকাস উদ্ভিদকেও জীবন্ত জীবাশ্ম বলা হয়ে থাকে। এটা কেন বলা হয় সেটা প্রশ্নটা আমরা পড়বো। ঠিক আছে, তো এখন আমরা এই জিনিসটা একটু খেয়াল করি যে জীবন্ত জীবাশ্ম এই সংজ্ঞাটা আসলে কি। তারপর আমরা পড়বো যে সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়। তো দেখো, সিম্পল তোমাদেরকে প্রথম লেকচারটাতে বলেছিলাম, কিছুটা আইডিয়া দিয়েছিলাম জীবন্ত জীবাশ্ম কাকে বলা হয়। তবে সংজ্ঞাটা একটু খেয়াল করো, যে বর্তমানকালের কোনো জীবিত উদ্ভিদের সাথে যদি কোনো জীবাশ্ম উদ্ভিদের মিল পাওয়া যায়, তখন এটাকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। তো দেখো, জীবন্ত জীবাশ্ম কাকে বলা হয়? বর্তমানকালের জীবন্ত উদ্ভিদের সাথে যদি অতীতকালের জীবাশ্ম উদ্ভিদের মিল পাওয়া যায়। এই যে এখানে কিন্তু সংজ্ঞাটা আছে, বর্তমানকালের জীবন্ত বা জীবিত উদ্ভিদের সাথে অতীতকালের জীবাশ্ম উদ্ভিদের যদি মিল থাকে, তখন এই উদ্ভিদটাকে আমরা বলবো জীবন্ত জীবাশ্ম। তো দেখো, এখানে লেখা আছে এই জিনিসটাই। মনে করো কোনো একটা উদ্ভিদ তুমি পাইছো,
এবং এই উদ্ভিদটার সাথে যদি কোনো অতীতকালের জীবাশ্ম উদ্ভিদের সাথে মিল পাওয়া যায় সেটাকে আমরা বলবো, তখনই যে জীবিত উদ্ভিদটা থাকবে সেটাকে আমরা বলবো জীবন্ত জীবাশ্ম। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলার কারণটা কি। তো তুমি যদি আর কিচ্ছু যদি না পড়ো তোমাকে এইভাবে বলতে পারবা যে সাইকাস উদ্ভিদটা বর্তমানকালে সাইকাস উদ্ভিদটা জীবিত অবস্থায় রয়েছে, এবং কিন্তু সাইকাস উদ্ভিদটা যে গ্রুপের অন্তর্গত বা যে বর্গের অন্তর্গত ওই বর্গের অন্যান্য উদ্ভিদগুলো বিলুপ্ত হয়ে গেছে, জীবাশ্ম হিসাবে এখন পাওয়া যায়, বিলুপ্ত হয়ে গেছে জীবাশ্ম হিসাবে পাওয়া যায়, সুতরাং সাইকাস উদ্ভিদকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। এবার বলতে পারি না আমরা, আমি আবারও বলছি, সাইকাস উদ্ভিদ জীবিত অবস্থায় রয়েছে, কিন্তু সাইকাসটা যে গোষ্ঠীর অন্তর্ভুক্ত ওই গোষ্ঠীর অন্যান্য উদ্ভিদগুলো বর্তমানকালে এখন আর নাই, বিলুপ্ত রয়েছে এবং জীবাশ্ম হিসেবে পাওয়া যায়, সুতরাং সাইকাসটাকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। কিন্তু যদি আমরা একটু অ্যাডভান্স লেভেলে জানতে চাই সাইকাসটা আসলে কোন গোষ্ঠী বা কোন বর্গের অন্তর্গত ছিল, সেটা যদি আমরা একটু চিন্তা করি, হ্যাঁ সাইকাস উদ্ভিদ হচ্ছে সাইকাডেলস বর্গের অন্তর্গত। কারণ আমরা তো জানি শ্রেণীবিন্যাস করলে কতগুলো বর্গ, গোত্র, গণপ্রজাতি পাই না, হ্যাঁ এরকম। তো সাইকাস উদ্ভিদটা হচ্ছে সাইকাডেলস বর্গের অন্তর্গত, সাইকাডেলস বর্গের অন্তর্গত। এখন সাইকাডেলস বর্গের অন্তর্গত, ঠিক আছে। প্রাথমিক মেসোজোয়িক যুগে, কোন যুগে? মেসোজোয়িক যুগে সাইকাডেলস বর্গের অনেক উদ্ভিদ পৃথিবীব্যাপী বিস্তৃত ছিল। মানে সাইকাসটার যে গোষ্ঠী বা যে বর্গের অন্তর্গত ওই বর্গের অনেক উদ্ভিদই পৃথিবীতে একসময় বিরাজমান ছিল, কিন্তু এরা এখন বিলুপ্ত। এরা এখন কি বিলুপ্ত, এদেরকে পাওয়া যায় এখন কি জীবাশ্ম হিসাবে। তবে এই বর্গের মানে সাইকাডেলস বর্গের 9টি গণের 100টি প্রজাতি এখনও পৃথিবীর বুকে টিকে আছে। খেয়াল করো, এই যে সাইকাডেলস বর্গের 9টি গণের 100টি প্রজাতি এখনও পৃথিবীর বুকে টিকে আছে। এদের বৈশিষ্ট্য যারা এখন পৃথিবীতে টিকে আছে এদের বৈশিষ্ট্য বিলুপ্ত সাইকাডেলসের মতো। ঠিক আছে, এদের বৈশিষ্ট্য এখন কি বিলুপ্ত সাইকাডেলসের মতো। তো এখন দেখো সাইকাস উদ্ভিদটা, দেখো এখানে সাইকাডেলস হচ্ছে একটা বর্গ, সাইকাস হচ্ছে একটা গণ। তো সাইকাস উদ্ভিদটা পৃথিবীতে টিকে আছে। তো সাইকাসটা পৃথিবীতে টিকে আছে, শুধু সাইকাস না, এরকম আরও 9টা গণ আর 100টা প্রজাতি পৃথিবীতে টিকে আছে। সাইকাস হচ্ছে একটা গণ, সাইকাস হচ্ছে কি, সাইকাস হচ্ছে একটা গণের নাম। এরকম টোটাল 9টা গণ এবং 100টি প্রজাতি পৃথিবীর বুকে টিকে আছে, যার মধ্যে সাইকাস একটি। যার মধ্যে কি, এখানে একটা লিখে রাখি 9টি গণ, তো যার মধ্যে সাইকাস একটি। সাইকাস কি একটি, হ্যাঁ এখনো পৃথিবীর বুকে টিকে আছে। এদের বৈশিষ্ট্য ওই যে সাইকাডেলসের বিলুপ্ত উদ্ভিদগুলোর মতো। ঠিক আছে। আচ্ছা, এখানে একবার বলছি সাইকাডেলস, আরেকবার বলছি সাইকাটস। তো এটা কেন বলছি, এখানে লেখা দেখো, সাইকাডেলস বর্গের অন্তর্গত সদস্যকে বা উদ্ভিদগুলোকে সাইকাটস বলা যায়। সাইকাডেলস বর্গের অন্তর্গত উদ্ভিদগুলোকে কি বলা হয়, সাইকাটস। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছ। সহজ হিসাব যে বর্তমানে কোনো জীবন্ত উদ্ভিদ যদি অতীতকালে কোনো উদ্ভিদের সাথে যদি জীবাশ্মের সাথে মিল থাকে তখন সেটাকে আমরা জীবন্ত জীবাশ্ম বলবো। তবে এখানে সাইকাসের ক্ষেত্রে যেটা হচ্ছে, সাইকাসটার যে গোষ্ঠী অর্থাৎ সাইকাডেলস বর্গের অন্তর্গত ছিল, ওই সাইকাডেলস বর্গের অনেক উদ্ভিদ এখন জীবাশ্ম হিসেবে পাওয়া যায়, কিন্তু সাইকাডেলসের যে 9টি গণ যার মধ্যে একটি হচ্ছে সাইকাস, তারা এখনও পৃথিবীর বুকে টিকে আছে, যার কারণে সাইকাসটাকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে সাইকাস উদ্ভিদের সাথে ফার্ন জাতীয় উদ্ভিদের কিছু মিল রয়েছে। সাইকাস উদ্ভিদের সাথে ফার্ন জাতীয় উদ্ভিদের কিছু মিল রয়েছে, সেই মিলগুলো একটু খেয়াল করো। সাইকাস উদ্ভিদ এবং ফার্ন উদ্ভিদ উভয়ই হচ্ছে স্পোরোফাইট। ভালো করে খেয়াল করো, সাইকাস উদ্ভিদ ও ফার্ন উদ্ভিদ উভয়ই হচ্ছে কি স্পোরোফাইট। এদেরকে উভয়কেই মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায়। সাইকাসকে এবং ফার্নকেও মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায়। তোমাদেরকে ফার্ন উদ্ভিদ পড়াবো, মানে টেরিডোফাইটা এবং কি ব্রায়োফাইটা, একটা চ্যাপ্টার আছে না, টেরিডোফাইটা এবং ব্রায়োফাইটা চ্যাপ্টারটা যখন পড়াবো তখন তুমি ফার্ন সম্পর্কে জানতে পারবা। অর্থাৎ এখানে সাইকাস সম্পর্কে যা জানলা এইগুলো ফার্ন টেরিডোফাইটা ব্রায়োফাইটা যখন পড়াবো, ফার্ন উদ্ভিদ যখন পড়াবো, ওদের সাথে একবার মিল পেয়ে গেছো। যদি ওইটা এখন মুখস্থ করতে হবে না, যে সেটা রিডিং দিয়ে রাখো, কারণ আমরা সাইকাসও পড়তেছি, যখন আমরা ফার্ন পড়বো তখন তুমিই বুঝবা যে মিলগুলো দেখা যাচ্ছে। যাই হোক, আমরা কিছু জিনিস একটু রিডিং দিয়ে রাখি যে সাইকাস ও ফার্ন উভয়ই কি স্পোরোফাইট। সাইকাস ও স্পোরোফাইট, ফার্ন স্পোরোফাইট, মানে হচ্ছে 2n আর কি। ঠিক আছে। আচ্ছা, এদের দেহ মূলকাণ্ড পাতায় বিভক্ত, দুজনেরই দেহের মূলকাণ্ড পাতায় বিভক্ত। সাইকাসের পাতারা যেমন যৌগিক, পক্ষল যৌগিক, ফার্নের পাতারাও কি পক্ষল যৌগিক। তারপর হচ্ছে সাইকাসের পাতা যেমন কুণ্ডলিত থাকে, কচি অবস্থায় কুণ্ডলিত থাকে, সার্সিনেট বার্নেশন যেটাকে বলা হয়। সাইকাসের পাতা যেমন কুণ্ডলিত থাকে, ফার্নের পাতাও কুণ্ডলিত থাকবে।
তারপরে আমরা তাহলে এই প্রথম এই 2 এবং 3 হচ্ছে পাতা নিয়ে কথা বলা হয়েছে। তারপরে দেখো 4 নম্বরটা খেয়াল করো, শুক্রাণুটা হচ্ছে বহু ফ্ল্যাজেলা বিশিষ্ট। ফার্ন এবং সাইকাস উভয়েরই শুক্রাণু বহু ফ্ল্যাজেলা বিশিষ্ট। আচ্ছা, তারপর হচ্ছে অসম আকৃতির যৌনক্রম দেখা যায়। অসম আকৃতির যৌনক্রম মানে কি, হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশার আকার আকৃতি ভিন্ন থাকে। হ্যাপ্লয়েড দশাটা আর ডিপ্লয়েড দশাটার আকার আকৃতি ভিন্ন রকম থাকে, এটাকে বলা হয় অসম আকৃতির যৌনক্রম। তো এখানে অসম আকৃতির যৌনক্রম দেখা যাবে কোথায়, সাইকাসেও দেখা যাবে অসম আকৃতির যৌনক্রম, ফার্নেও দেখা যাবে অসম আকৃতির যৌনক্রম। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছ। এখন আমরা যে কাজটা করব একটু খেয়াল করো। এখন আমরা নগ্নবীজী উদ্ভিদের এক জনন সম্পর্কে একটু আইডিয়া নিব, যে জননটা কীরকম হইতে পারে। দেখো, হ্যাঁ একটু খেয়াল করো, আমি জননটা দেখাচ্ছি। এদের জননটা আমরা যদি চিন্তা করি, একটু খেয়াল করো। হ্যাঁ, এদের জননটা হচ্ছে 2 রকমভাবে হতে পারে, প্রধানত 2টা উপায় বলছে। এদের জনন প্রধানত 2 প্রকার। সাইকাসের জনন কি, এদের জনন প্রধানত কত প্রকার, এদের জনন প্রধানত কত প্রকার, 2 প্রকার। এদের জনন প্রধানত 2 প্রকার। এক হচ্ছে কি, এক হচ্ছে অযৌন জনন, এক হচ্ছে কি অযৌন জনন। অযৌন জনন মানে হচ্ছে কাণ্ড বা মূল দ্বারা হওয়া আর কি। এক হচ্ছে অযৌন জনন, মানে শুক্রাণু ডিম্বাণু ছাড়া অন্য কোনো উপায়ে যদি জনন হয় তাকে বলা হয় অযৌন জনন। আরেকটা হচ্ছে যৌন জনন, যেখানে শুক্রাণু ডিম্বাণু সহ হবে। আরেকটা কি বলবো আমরা, যৌন জনন। তাহলে দেখো, একটা হচ্ছে অযৌন জনন, আর একটা কি, হ্যাঁ যৌন জনন। এখন আমরা যদি অযৌন জননটা আগে পড়ে ফেলি, এটা ছোট আছে। হ্যাঁ, প্রথম হচ্ছে আমরা যদি 1 নম্বরে আসি, অযৌন জনন। দেখো একটু খেয়াল করো, দেখো স্যার অযৌন জননটা কি। অযৌন জননটা হচ্ছে যে কাণ্ডে এক প্রকার মুকুল সৃষ্টি হয়। সিম্পল আমি 2টা লাইন বলবো। একটা হচ্ছে কাণ্ডে এক প্রকার মুকুল সৃষ্টি হয়। সাইকাস উদ্ভিদের কাণ্ডে এক প্রকার কি সৃষ্টি হয়, এক প্রকার মুকুল সৃষ্টি হয়। হ্যাঁ, সৃষ্টি হয়। এটি রোপণ করলে কি হয়, চারা উৎপন্ন হয়। এটি রোপণ করলে কি উৎপন্ন হয় বলো, এটি রোপণ করলে চারা উৎপন্ন হয়। ঠিক আছে, ওকে। এইটা তো গেল আমার একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে খেয়াল করো, আমরা যদি আরেকটা উপায় যদি বলি, যে মার্চ এপ্রিল মাসে সাইকাস প্রজাতির গুঁড়া থেকে চারা সৃষ্টি হয়। কোন মাসে, মার্চ এপ্রিল মাসে, মাসটা মনে রাখবা, মার্চ এপ্রিল মাসে। খেয়াল করো, মার্চ এপ্রিল মাসে। নর্মালি এইচএসসি পরীক্ষাটা মার্চ শেষ হওয়ার পরে এপ্রিল শুরু হওয়ার সময় শুরু হয়। হ্যাঁ, তোমাদের বেলায় তো ব্যতিক্রম। তো জিনিসটা হচ্ছে মার্চ এপ্রিল মাসে, খেয়াল করো, মার্চ এপ্রিল মাসে সাইকাস প্রজাতির গোড়া থেকে চারা সৃষ্টি হয়। সাইকাসের গোড়া থেকে গোড়া থেকে চারা সৃষ্টি হয়। গোড়া থেকে কি সৃষ্টি হয়, চারা সৃষ্টি হয়। মনে থাকবে, গোড়া থেকে কি সৃষ্টি হয়, চারা সৃষ্টি হয়। আচ্ছা, আমরা এই জিনিসটা বুঝে গেলাম। এখন আমরা আরেকটা জিনিস বলি। আচ্ছা, এরকম আরও 2টা মাসের নাম আছে যে একটা প্রাণী বংশ বিস্তার করে বা রেণু ছাড়ে, মনে আছে, রুই মাছ, জুন জুলাই মাসে। যাই হোক, আমরা তাহলে মার্চ এপ্রিল মাসটা একটু মনে রাখবো। তো মার্চ এপ্রিল মাসে সাইকাসের গোড়া থেকে চারাও সৃষ্টি হয়। এখন কথা হচ্ছে, এখান থেকে আমরা চারা পাচ্ছি, তবে নার্সারির জন্য কোনটা উত্তম, নার্সারির জন্য কোনটি উত্তম বলো তো, কোন চারাটা উত্তম? এখানে তোমাদের বলে দিচ্ছে যে নার্সারির জন্য এটা উত্তম, লিখে রাখি, নার্সারির জন্য সহজ উত্তম, নার্সারির জন্য এটি সহজ এবং উত্তম, সহজ এবং ভালো। এই চারা নার্সারির জন্য সহজ ও উত্তম। ঠিক আছে, তাহলে আমাদের যৌন জননটা শেষ, আমাদের বলতে সাইকাসের যৌন জননটা শেষ, অযৌন জননটা শেষ। এখন আমরা পড়বো হচ্ছে যৌন জনন। ঠিক আছে, দেখো আমি তাহলে এটা মুছে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, যৌন জননটা হচ্ছে, আমরা যদি চিন্তা করি এইভাবে, যৌন জনন মানে কি, যৌন জনন মানে হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হওয়া, তাই না? যৌন জনন মানে হচ্ছে, যৌন জনন এটার মানেই হচ্ছে কি, শুক্রাণু এবং কি, খেয়াল করো,
জনন মানে শুক্রাণু এবং ডিম্বাণু সৃষ্টি হওয়া। তা আমি একটু খেয়াল করো, আমি একটা ফ্লোচার্ট, আমি দুইটা ফ্লোচার্ট দিয়ে দিচ্ছি, তারপর তোমাকে মানে চিত্র দিয়ে আরও জিনিসটা বোঝাচ্ছি। দেখো শুক্রাণুটা যে ভালো করে খেয়াল করতে হবে। নর্মালি ওদের কী সৃষ্টি হয়, ওদের কিন্তু স্পোর সৃষ্টি হয়। কী তৈরি হয়? স্পোর সৃষ্টি হয়। তো দেখো ওদের স্পোরগুলো দুই রকমের, একটা হচ্ছে মাইক্রোস্পোর, একটা হচ্ছে মেগাস্পোর। তাহলে দেখো আমি যদি বলি এদের কিন্তু কী সৃষ্টি হয়, আমি যদি এখানে নিচে লিখি, তোমাদেরকে যদিও ওইগুলো আগে পড়াইছিলাম। একটা হচ্ছে মাইক্রোস্পোর যেটাকে বলা হয় পরাগরেণু বলা হয়। কি বলা হয়? পরাগরেণু বলা হয়। আবার হচ্ছে মেগাস্পোর, যেটাকে কি বলা হয়? স্ত্রীরেণু বলা হয়। ঠিক আছে, স্ত্রীরেণু বলা হয়। তো বোঝা যাচ্ছে এটা পুরুষ, এটা স্ত্রী। এখন দেখো মাইক্রোস্পোরটা যে পাতাটার মধ্যে তৈরি হবে তাকে কি বলা হয়? মাইক্রোস্পোরটা যে পাতাটার মধ্যে তৈরি হয় তাকে বলা হয় মাইক্রোস্পোরোফিল। তো দেখো আমরা যদি 1 নম্বরে লিখি যে মাইক্রো, কি লিখবো? আমরা লিখবো যে মাইক্রোস্পোরোফিল। আমরা কি লিখবো? এই যে পুরুষ উদ্ভিদে যেটা হয় মাইক্রোস্পোরোফিল সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? মাইক্রোস্পোরোফিল। এই মাইক্রোস্পোরোফিলে কি সৃষ্টি হয়? মাইক্রোস্পোর সৃষ্টি হয়। মাইক্রোস্পোরোফিল, এটাকে আমরা মাইক্রোস্পোরোফিল বা পুংরেণুপত্র বলতে পারি। মাইক্রোস্পোরোফিল বা কি? পুংরেণুপত্র। বাংলায় আমরা কি লিখতে পারি? পুংরেণুপত্র। আমি বাংলাটা সহ লিখে দিচ্ছি, পুংরেণুপত্র। তো যে পাতার মধ্যে মাইক্রোস্পোরটা তৈরি হবে তাকে বলে মাইক্রোস্পোরোফিল বা পুংরেণুপত্র। এখন তাহলে এখানে কি তৈরি হবে? এটাতে কি তৈরি হবে? মাইক্রোস্পোরোফিলে কি তৈরি হবে? মাইক্রোস্পোর তৈরি হবে। বলো কি তৈরি হবে? মাইক্রোস্পোর তৈরি হবে। মাইক্রো কি বলো? মাইক্রোস্পোর তৈরি হবে, বা এটাকে আমরা পুংরেণু বা পরাগরেণু বলতে পারি। কি বলতে পারি বলো তো? এটাকে আমরা পুংরেণু বা পরাগরেণু বলতে পারি। এটাকে আমরা পুংরেণু বলতে পারি। ঠিক আছে, এখন খেয়াল করো এই যে মাইক্রোস্পোরটার মধ্যে, এই মাইক্রোস্পোর খেয়াল করো। এখন এখানে কথা আছে, এই মাইক্রোস্পোরটা, এই যে আমরা বুঝছি যে মাইক্রোস্পোরোফিলের মধ্যে মাইক্রোস্পোর তৈরি হয়। মাইক্রোস্পোরোফিলের মধ্যে কি তৈরি হয়? মাইক্রোস্পোরটা তৈরি হয়। তবে এখানে মাইক্রোস্পোরটা এখানে আরও অনেক কিছুর ভিতরে থাকে। আমরা এখান থেকে এখানে যাব, তবে এখানে আরও কিছু ইনফরমেশন আছে। তোমরা জাস্ট আগে এটা মাথায় খেয়াল করো, মাইক্রোস্পোরটা তৈরি হয় মাইক্রোস্পোরোফিল থেকে। তাহলে মাইক্রোস্পোরটা আসলে কোথায় থাকে বা কোথায় তৈরি হয় সেটা যদি আমরা আরও ডিটেলস পড়তে চাই তাহলে একটু ভেঙে পড়তে হবে। জাস্ট এটা বোঝার জন্য আমি এখানে লিখছি। আমরা এটা আবারও লিখবো, জাস্ট এটা ধৈর্য ধরো, যে মাইক্রোস্পোরোফিলের ভিতরে মাইক্রোস্পোরটা তৈরি হয়। আসলে কোথায় কোথায় তৈরি হয় যদি একটু বলি। আগে যদি আমরা বলি, দেখো আমি বলতে পারি যে আমি এখন চট্টগ্রামে আছি, এটাও বলতে পারি। আবার আমি বলি আমি একটা রুমের ভিতরে আছি, সেটাও তো বলতে পারি। হ্যাঁ, মাইক্রোস্পোরটা আছে, এই মাইক্রোস্পোর আছে। মাইক্রোস্পোরোফিলের কোন অংশটার ভিতর আছে? আমি চিটাং আছি, চিটাং কোন জায়গাটাতে আছি সেরকম একটা কথা বলতে পারি না? হ্যাঁ, এটা ধরো চট্টগ্রাম। এখন চট্টগ্রামের ভিতর আরও কোন কোন জায়গার ভিতরে এই জিনিসটা আছে সেটা আমরা যদি আরেকটু ডিটেল বলি তাহলে এখানে আরও কয়েকটা বিষয় থাকবে। তার মধ্যে একটা যদি আমরা বলি, ভালো করে খেয়াল করো, মাইক্রোস্পোরোফিলের মতো সোরাস বলে একটা কিছু থাকবে। কি থাকবে? সোরাস। আমি চিত্র এঁকে আরও ক্লিয়ার করে দেবো, আপনাদের মাথায় রাখো। মাইক্রোস্পোরোফিলের মধ্যে মাইক্রোস্পোর থাকবে, কিন্তু এটা তো ডিরেক্ট বলা হয়ে গেছে। আসলে মাইক্রোস্পোরোফিলের মধ্যে থাকবে আসলে কি? সোরাস বলে একটা কিছু থাকবে। সোরাস বলে একটা অঙ্গ থাকবে। ওই সোরাসের ভিতর একটু খেয়াল করো, ধৈর্য ধরে একটু খেয়াল করো। এই সোরাসের ভিতর থাকবে স্পোরাঞ্জিয়া। সোরাসের ভিতর থাকবে কি বলো? সোরাসের ভিতর থাকবে স্পোরাঞ্জিয়া। ঠিক আছে, এই স্পোরাঞ্জিয়ার ভিতর কি থাকবে খেয়াল করো। এই যে স্পোরাঞ্জিয়ার ভিতর থাকবে হচ্ছে স্পোর মাতৃকোষ। কি থাকবে? স্পোর মাতৃকোষ। এই স্পোর মাতৃকোষের ভিতর কি তৈরি হবে? এই যে মাইক্রোস্পোরগুলো তৈরি হবে। কি তৈরি হবে? হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর তৈরি হবে। তা আমি কি বলছিলাম তোমাদেরকে?
আমি বলছিলাম যে মাইক্রোস্পোরোফিলের মধ্যে মাইক্রোস্পোর তৈরি হবে, তাই বলছিলাম না? এই যে মাইক্রোস্পোরোফিলের মধ্যে মাইক্রোস্পোর তৈরি হয়, এটা তো আমরা যদি একদম ইন জেনারেলি বলে দিই, আমি চট্টগ্রামে আছি, এটা একদম কমনলি বলে দিলাম, তো একজনে এসে আমাকে পাবে না, আমাকে কি বলতে হবে? চট্টগ্রামের কোন জেলায় আছি, হ্যাঁ, কোন এলাকায় আছি, এবং রুট নাম্বার কত, ঘর নাম্বার কত, সব বলতে হবে না? হ্যাঁ, এখানে জিনিসটা অনেকটা এরকম, মাইক্রোস্পোরটা যে পাতাটার মধ্যে জন্মায় সেটা মাইক্রোস্পোরোফিল, ঠিক আছে। মাইক্রোস্পোরোফিলের কোন অংশটার মধ্যে সোরাস নামে একটা অঙ্গ থাকবে, এই সোরাসের ভিতর স্পোরাঞ্জিয়া থাকবে, স্পোরাঞ্জিয়ার ভিতর স্পোর মাতৃকোষ থাকবে, এই স্পোর মাতৃকোষ থেকেই কিন্তু মাইক্রোস্পোরগুলো তৈরি হয়, ঠিক আছে। এখন দেখো, এখানে খেয়াল করো, এখানে আমি কয়েকটা জিনিস একটু বলে রাখি। এই যে পাতার মধ্যে তৈরি হয় তাকে তো আমরা মাইক্রোস্পোর, আচ্ছা, এখানে আমরা এটাকে, এই মাইক্রোস্পোরটাকে আমরা কি বলতে পারি? দেখো, মাইক্রোস্পোরটাকে বাংলায় আমরা বলতে পারি হচ্ছে পুংরেণু বলতে পারি। কি বলতে পারি? পুংরেণু, ঠিক আছে, একটু বাংলাটা বলে দিলাম, হ্যাঁ, পুংরেণু। এখন দেখো, আমরা যদি চিন্তা করি যে এই যে পাতার মধ্যে তৈরি হয় সেটা হচ্ছে মাইক্রোস্পোরোফিল, ঠিক আছে। এই যে পাতার মধ্যে তৈরি হয় সেটা কি? মাইক্রোস্পোরোফিল। তা আমরা যদি এভাবে দেখি, ধরো হচ্ছে যে এইরকম একটা পাতার মধ্যে, এটা আমি পাতাটা আঁকি, এই জিনিসটা আমি আঁকি, চিত্রটা আঁকলে তার আরও বুঝে যাবা। ধরো এই পাতাটার মধ্যে তৈরি হচ্ছে, এরকম একটা পাতা থাকবে, ঠিক আছে, এরকম একটা পাতা থাকবে। এই পাতাটার মধ্যে এইরকম একটা পাতার মধ্যে কি তৈরি হবে, ঠিক আছে, এইরকম একটা পাতার মধ্যে তৈরি হবে, ঠিক আছে, এইরকম একটা পাতার মধ্যে কি তৈরি হবে। এটাকে যদি আমরা এইরকম একটা পাতার মধ্যে এই সোরাসটা থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো, এইরকম পাতার মধ্যে সোরাস থাকবে। সোরাসটা কি? সোরাসের মধ্যে আবার কি থাকবে? স্পোরাঞ্জিয়া থাকবে। তো ধরো এই যে ধরো এটা একটা, আচ্ছা, এখানে এটা একটা ডিভাইডার থাকবে, দেখো। তো ধরো এটা হচ্ছে একটা স্পোরাঞ্জিয়াম, এটা একটা স্পোরাঞ্জিয়াম, এটা একটা স্পোরাঞ্জিয়াম, ঠিক আছে। এখানে তিনটা স্পোরাঞ্জিয়াম মিলে স্পোরাঞ্জিয়া, এক বচনে বললে স্পোরাঞ্জিয়াম, বহু বচনে বললে স্পোরাঞ্জিয়া। বাইরে যদি অনেক কিছু দেখবা যে নামের শেষে যদি ম থাকে তাহলে এক বচন, মাইটোকন্ড্রিয়াম, ফ্লাজেলাম, তাহলে হবে এক বচন, যদি আ থাকে তাহলে হবে বহু বচন। তা দেখো, এখানে যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে মাইক্রোস্পোরোফিল, এটা হচ্ছে কি আঁকছি আমরা, এই যে পাতাটা যে আমরা আঁকলাম, খেয়াল করো, এই যে পাতাটা যে আঁকলাম এটা হচ্ছে মাইক্রোস্পোরোফিল। এটার নাম কি? এটার নাম হচ্ছে মাইক্রোস্পোরোফিল। এই পুরো পাতাটাকে আমরা কি বলতেছি? মাইক্রোস্পোরোফিল। মাইক্রোস্পোরোফিলের মধ্যে কি থাকে? সোরাস থাকে। এই যে দেখো, এটা হচ্ছে একটা সোরাস, এটা হচ্ছে কি একটা সোরাস। এই পুরাটাকে আমরা সোরাস বলবো। কি বলবো? এই যে পুরার জিনিসটাকে আমরা কি বলবো? এই পুরা জিনিসটাকে আমরা সোরাস বলবো। কি বলবো? সোরাস বলবো, ঠিক আছে। আর আমরা যদি একটাকে বলি, এই সোরাসের ভিতরে কি আছে? স্পোরাঞ্জিয়া। আমরা যদি নির্দিষ্ট একটা করে বলি, তখন এগুলোকে আমরা বলবো এক একটাকে স্পোরাঞ্জিয়া। কি বলবো আমরা? স্পোরাঞ্জিয়া, ঠিক আছে। এক একটাকে আমরা কি বলবো? স্পোরাঞ্জিয়াম। আর এই স্পোরাঞ্জিয়ামের মধ্যে, এই স্পোরাঞ্জিয়ামের ভিতরে, এগুলো তো দেখানো যাচ্ছে না, স্পোরাঞ্জিয়ামের ভিতরে স্পোর মাতৃকোষ থাকবে। স্পোরাঞ্জিয়ামের ভিতরে কি থাকবে? স্পোর মাতৃকোষ থাকবে, যেখানে মিওসিস প্রক্রিয়ায় মাইক্রোস্পোর তৈরি হবে বা পুংরেণু তৈরি হবে। মিওসিস প্রক্রিয়া কী দেবে? মাইক্রোস্পোর তৈরি হবে, পুংরেণু তৈরি হবে। তাই আমরা কি বলতে পারি? তাহলে স্পোর, এই যে দেখো, তাহলে আমি যদি এই প্রথম তিনটা বলি, এই যে 1, এই যে 2, এই যে 3, তাহলে খেয়াল করো, এই হচ্ছে আমার মাইক্রোস্পোরোফিল। এই মাইক্রোস্পোরোফিলের মধ্যে আমার সোরাস থাকবে, এই যে 2 নম্বরটা থাকবে। এই সোরাসের মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে স্পোরাঞ্জিয়াম। আর স্পোরাঞ্জিয়ামের ভিতরে থাকবে কি? স্পোর মাতৃকোষ। তো স্পোরাঞ্জিয়ামের ভিতরে যেটা থাকবে সেটা আমরা দেখাচ্ছি না, জাস্ট বলতেছি স্পোর মাতৃকোষ থাকবে, এটা একটু ভিতরে থাকবে ছোট। তো স্পোর মাতৃকোষটা মিওসিস প্রক্রিয়ায় মাইক্রোস্পোরটা তৈরি করবে। তো বোঝাই যাচ্ছে স্পোর মাতৃকোষটা হচ্ছে ডিপ্লয়েড, যেহেতু মিওসিস হচ্ছে তো এটা নিশ্চয়ই ডিপ্লয়েড। মিওসিস হওয়ার পর এটা হয়ে যাবে কি? হ্যাপ্লয়েড স্পোর মাতৃকোষ, মাইক্রোস্পোর, ঠিক আছে। আচ্ছা, এখন কথাটা এই জায়গায় না, তাহলে আমরা আশা করি বুঝে গিয়েছি যে মাইক্রোস্পোরটা আসলে কোথায় তৈরি হয়। আসলে বুঝে গেছি। এখন এই মাইক্রোস্পোরটাই এক পর্যায়ে, এই মাইক্রোস্পোর থেকে এক পর্যায়ে কি তৈরি হয়? হ্যাঁ, শুক্রাণু তৈরি হয়। এই মাইক্রোস্পোর থেকে এক পর্যায়ে কি তৈরি হয় বলো? এই মাইক্রোস্পোর থেকে এক পর্যায়ে শুক্রাণু তৈরি হবে।
তাহলে এখান থেকে এক পর্যায়ে কী তৈরি হবে, শুক্রাণু তৈরি হবে। তো যৌন জনন বলতে আমরা কি বুঝি, যৌন জনন বলতেই তো বুঝি আমরা শুক্রাণু লাগবে আর ডিম্বাণু লাগবে। এই যে আমরা আমাদের কাঙ্ক্ষিত শুক্রাণু পেয়ে গেলাম, এই যে শুক্রাণুটা লাগবে। এই মাইক্রোস্পোর বা পুংরেণুর ভিতরে কী তৈরি হয়, বা মাইক্রোস্পোর পুংরেণু থেকে কী তৈরি হয়, শুক্রাণু তৈরি হবে। তা এখন এখানে আবার একটা কথা আছে, তা আমি যদি এই যে তোমাদেরকে বললাম যে এই জিনিসটা বললাম, যৌন জনন মানেই আমার শুক্রাণুটা কীভাবে লাগবে সেটা বলতে হবে, কীভাবে তৈরি হয় সেটা বলবো, ডিম্বাণুটা কীভাবে তৈরি হয় সেটা বলবো। তো এই মুহূর্তে আমরা কী বললাম, শুক্রাণুটা কীভাবে তৈরি হয় সেটা বলছি। কীভাবে তৈরি হয় দেখো, সেটা হচ্ছে যে এক রকমের পাতা থাকে যেটাকে বলা হয় মাইক্রোস্পোরোফিল বা পুংরেণুপত্র। মাইক্রোস্পোরোফিল বা পুংরেণুপত্র। তো মাইক্রোস্পোরোফিলে কী থাকবে, সোরাস থাকবে। সোরাসের মধ্যে কি থাকবে, স্পোরাঞ্জিয়াম থাকবে। স্পোরাঞ্জিয়ামের ভিতরে কি থাকবে, স্পোর মাতৃকোষ থাকবে। স্পোর মাতৃকোষে কি হবে, মাইক্রোস্পোর তৈরি হবে বা পুংরেণু তৈরি হবে, আর পুংরেণু থেকে কি তৈরি হবে, শুক্রাণু তৈরি হবে। তো দেখো এই হচ্ছে আমার মাইক্রোস্পোরোফিল, তার ভিতর আছে সোরাস, তার সোরাসের অংশগুলোকে, সোরাসের ভিতরে যেগুলো থাকবে স্পোরাঞ্জিয়াম। তা আমরা কি বলতে পারি না যে এখানে কয়েকটা জিনিস আমরা এখানে বলে দিতে পারি যে এটা যদি মাইক্রোস্পোরোফিল হয় তার পৃষ্ঠদেশে সোরাসগুলো থাকবে। হ্যাঁ, তো আমরা বলতে পারি এই মাইক্রোস্পোরোফিলের পৃষ্ঠদেশে সোরাস থাকে। মাইক্রোস্পোরোফিলের পৃষ্ঠদেশে কয়েকটা কথা একটু বলে দিই। পৃষ্ঠদেশে, পিঠের মধ্যে পৃষ্ঠদেশে, আর পৃষ্ঠদেশে কি থাকবে, মাইক্রোস্পোরোফিলের পৃষ্ঠদেশে মাইক্রোস্পোরোফিলের পৃষ্ঠদেশে সোরাসগুলো অবস্থান করে। ঠিক আছে, আচ্ছা। তো সোরাসটা কি আসলে স্পোরাঞ্জিয়ামের গুচ্ছ বলতে পারি না। এই যে স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে কি বলতেছি আমরা, সোরাস বলতেছি। তাহলে আমরা একটু লিখে রাখি, সোরাস মানে হচ্ছে স্পোরাঞ্জিয়ামের গুচ্ছ। সোরাস মানে কি, স্পোরাঞ্জিয়ামের কি গুচ্ছ, স্পোরাঞ্জিয়ার গুচ্ছ। ঠিক আছে, আচ্ছা। এখন প্রতিটি সোরাসে, মানে সোরাসের প্রতিটি সোরাস বলতে প্রতিটি সোরাসে কয়টা স্পোরাঞ্জিয়া থাকবে। হ্যাঁ, প্রতিটি সোরাসে এখানে বলা হচ্ছে যে প্রতিটি সোরাসে 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়া থাকবে। কয় থেকে, 2 থেকে 5টি থাকবে। আচ্ছা, আমি এগুলো 3গুলো মুছে দিই, 1 2 3 এগুলো মুছে দিই, তাহলে কনফিউজড হয়ে যাবো। 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়া থাকবে। আর স্পোরাঞ্জিয়ার ভিতরে কি থাকবে, স্পোর মাতৃকোষ থেকে মাইক্রোস্পোর বা পুংরেণু এবং এক পর্যায়ে শুক্রাণু তৈরি হয়। এখন এখানে আর একটা বিষয় আছে, তো এরকম তো জাস্ট পৃষ্ঠদেশে একটা সোরাস একটা স্পোরাঞ্জিয়াম, এরকম আরও অনেক থাকবে, এরকম অসংখ্য থাকবে। ঠিক আছে, এরকম অসংখ্য থাকবে। তুমি পরীক্ষায় যদি আসে এরকম চিত্র রেখে পুরোটা ভরাই দিবা, সুন্দর দেখবে। তো এইগুলো আমাদের, তো প্রথম কথা হচ্ছে আমরা এটা প্যারা নিব না, আমরা জাস্ট মাথায় রাখবো শুক্রাণু তৈরি হবে। এবং শুক্রাণুটা কোথেকে তৈরি হবে, শুক্রাণু তৈরি হবে মাইক্রোস্পোর থেকে। মাইক্রোস্পোরটা কোথায় তৈরি হবে, মাইক্রোস্পোরোফিলে। তো দেখো মাইক্রোস্পোরোফিলে কি থাকবে, মাইক্রোস্পোরোফিলের পৃষ্ঠদেশে আসলে সোরাস থাকে। সোরাসটা কি, স্পোরাঞ্জিয়ামের গুচ্ছ। তাহলে প্রতিটি সোরাসে কয়টা স্পোরাঞ্জিয়াম, 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়াম থাকবে। তার ভিতরে কি থাকবে, স্পোর মাতৃকোষ থেকে তৈরি হবে মেসোপোকের হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর বা পুংরেণু, তার ভিতরে তৈরি হয় শুক্রাণু। তো এটা তো আমরা ফ্লোচার্ট দিয়ে আমরা এটা পড়লাম। একটা জিনিস খেয়াল করো, এই যে মাইক্রোস্পোরোফিলগুলো আবার মিলিত হয়ে আবার এরকম মাইক্রোস্পোরোফিল মিলিত হয়ে আবার আরেকটা অঙ্গ গঠন করে ফেলে। সেটাকে আমরা বলতে পারি, সেটাকে এরকম মুচাকৃতির একটা অঙ্গ তৈরি করে, এরকম মুচাকৃতির কি তৈরি করে, একটা অঙ্গ তৈরি করে, যাকে আমরা বলতে পারি, এই মুচাকৃতির এই অঙ্গটাকে আমরা বলতে পারি, এই মুচাকৃতির অঙ্গটাকে আমরা একটা নাম দিব। এই মুচাকৃতির অঙ্গটাকে বলা হয়, তোমরা জানো অলরেডি। আচ্ছা, এখানে যদি আমরা একটু এরকম করে দিই, এরকম করার মানে হচ্ছে এগুলো হচ্ছে এক একটা এরকম, এটা তো মাইক্রোস্পোরোফিল কয়টা, এখানে একটা না, এরকম অসংখ্য মাইক্রোস্পোরোফিল একত্রিত হয়ে, ধরো এটা একটা মাইক্রোস্পোরোফিল, হ্যাঁ, তারপরে এরকম অসংখ্য, এগুলো ধরো একটা, আমি যেগুলো টান দিচ্ছি এটা একটা মাইক্রোস্পোরোফিল, ধরো এটা আরেকটা মাইক্রোস্পোরোফিল, এরকম মাইক্রোস্পোরোফিল একত্রিত হয়ে যে জিনিসটা গঠন করে সেটাকে বলা হয় স্ট্রোবিলাস। কি বলা হয়, এটাকে বলা হয় পুংস্ট্রোবিলাস। কি বলা হয়, পুংস্ট্রোবিলাস। এটাকে কি বলা হয়, পুংস্ট্রোবিলাস বলা হয়। তো আমরা কি বলতে পারি না যে অসংখ্য মাইক্রোস্পোরোফিল একত্রিত হয়ে পুংস্ট্রোবিলাস গঠন করে।
আবার আমরা উল্টা করেও বলতে পারি পুংস্ট্রোবিলাসের ভিতর অসংখ্য মাইক্রোস্পোরোফিল থাকে। পুংস্ট্রোবিলাসের ভিতর কি থাকবে? অসংখ্য মাইক্রোস্পোরোফিল থাকবে। আমরা তো এটাও বলতে পারি কি না? হ্যাঁ, তো একত্রিত হয়ে অসংখ্য মাইক্রোস্পোরোফিল থাকে। তাহলে আমরা পুংস্ট্রোবিলাসের মধ্যে কি মাইক্রোস্পোরোফিল থাকে, তাহলে আমরা এটা বলতে পারি, দুইটাই বলতে পারি। অসংখ্য মাইক্রোস্পোরোফিল মানে পুংস্ট্রোবিলাস গঠিত হয়, পুংস্ট্রোবিলাসের মধ্যে অসংখ্য মাইক্রোস্পোরোফিল থাকে। তাহলে আমরা যদি এখানে বলি যে পুংস্ট্রোবিলাসের মধ্যে খেয়াল করো, পুংস্ট্রোবিলাসে অসংখ্য মাইক্রোস্পোরোফিল থাকবে। ঠিক আছে না? আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। পুংস্ট্রোবিলাসে অসংখ্য মাইক্রোস্পোরোফিল থাকবে, অথবা মাইক্রোস্পোরোফিলগুলো পুংস্ট্রোবিলাস গঠন করে। তো দেখো, আমি তো এটা ফ্লোচার্ট দিয়ে দেখেছি, তাহলে এটা কীভাবে সুবিধা হয়েছে? এটা হচ্ছে তুমি পরীক্ষার আগের রাতে জাস্ট একটা লাইন পড়ে যাবা, মোটামুটি তোমার মাথায় খুব তাড়াতাড়ি সহজে ধরে যাবে। কিন্তু এটা পরীক্ষার আগের রাতের কথা বলছি, কিন্তু এখনও কিন্তু হয়তো তুমি ভালো করে, হয়তোবা আমি একবার বুঝেছি, হয়তোবা বুঝছো, কিন্তু তুমি রিভাইজ দেওয়ার সময় এগুলাতে হয়তো একটু কনফিউশন জাগতে পারে। এই জন্য আমি বলবো, মানে আমার এই কথাগুলো জাস্ট তোমার যদি কোনো জায়গায় কনফিউশন লাগে, মেন বুকটা একটু রিডিং দিবা। এটা কখন? আমি মনে করি এখন আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন তোমার কোনো সমস্যা নেই, হয়তো বা 1 সপ্তাহ পরে বা 1 মাস পরে তুমি যখন এটা দেখতে যাবা, হয়তো তুমি কোনো একটা জায়গায় কনফিউজড হয়ে যেতে পারো। তো তুমি বইটা যদি কনফিউজড হয়ে যাও, বইটা উল্টা একটু দেখবা যে তুমি কোন জায়গাটা কনফিউজড হচ্ছ। এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত ভার্সন, যেন পরীক্ষার আগের রাতে তুমি এত ডিটেল যেন না পড়তে হয়, আমার এক লাইনে যেন পড়াটা শেষ হয়ে যায়। তোমাদের বই একটা প্যারা দেওয়া আছে, আর আমি এখানে একটা লাইনে শেষ করে দিছি, একটা বা 2টা লাইনে। ঠিক আছে? হ্যাঁ, তো এটা যদি তারপরেও যদি কোনো জায়গায় কনফিউশন থাকে, হয়তো বইটা দেখলে বুঝে যাবা, কারণ আমি তো এগুলো বই থেকে এগুলো বানাইছি সহজ করে। ঠিক আছে? জাস্ট একটু দেখলেই হবে। আচ্ছা, কারণ আমি যেহেতু একটু সংক্ষিপ্ত আকারে নিয়ে আসছি বিষয়টা, হয়তো বা তোমার একটা হয়তো বা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে এরকম কনফিউশন থাকতে পারে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কি শুক্রাণু উৎপাদন। এখন আমরা চলে আসি ডিম্বাণু উৎপাদন। তাহলে এই 2টা চিত্র একটু আঁকবা। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা চলে যাই ডিম্বাণু কীভাবে তৈরি হয়। তো ডিম্বাণু তৈরি হয় যে পাতাটার মধ্যে, সেটাকে আমরা বলি মেগাস্পোরোফিল। কী বলা হয়? মেগাস্পোরোফিল। তাহলে আমরা যদি এখানে লিখি যে আমরা কি লিখবো? এখানে যখন মাইক্রোস্পোরোফিল লিখছি, এখানে কি লিখবো? মেগাস্পোরোফিল লিখবো, মেগাস্পোরোফিল। এখন কথাটা হচ্ছে কি, মেগাস্পোরোফিল। এখন মেগাস্পোরোফিলটাকে আমরা ইংলিশে বাংলায় কি লিখতে পারি? শ্রীরেণুপত্র। এখন এই শ্রীরেণুপত্র, আচ্ছা, আমি এখানে একটা চিত্র আঁকছিলাম না, সরি, এই যে এরকম একটা চিত্র, এই যে মাইক্রোস্পোরোফিলের এরকম একটা চিত্র আঁকছিলাম না, এই যে মাইক্রোস্পোরোফিলের এরকম একটা চিত্র আঁকছি। তারপরে দেখো, এই যে তার যে আগাটা, এই আগাটাকে বলা হয় অ্যাপোফাইসিস। এটা একটু লিখে রাখবো, এই অংশটা আমি মুছে ফেলছি যেহেতু। অ্যাপোফাইসিস বলা হয় কাকে অ্যাপোফাইসিস বলা হয়? মাইক্রোস্পোরোফিলের যে শীর্ষের যে অংশটা, মাইক্রোস্পোরোফিলের যে সরু বর্ধিত মাথা, তাকে অ্যাপোফাইসিস বলা হয়। তো আমরা এই যে সংজ্ঞাটা যদি দিই, যে মাইক্রোস্পোরোফিলের সরু এবং বর্ধিত মাথা, একে অ্যাপোফাইসিস বলা হয়। অ্যাপোফাইসিস, দেখো আমি যদি সংজ্ঞাটা এখানে লিখে দিই, মাইক্রোস্পোরোফিলের সরু বর্ধিত মাথা। ঠিক আছে, একে আমরা অ্যাপোফাইসিস বলবো। আচ্ছা, এই গেল। আচ্ছা, এখন আমরা চলে আসি যে এটা যদি শুক্রাণু যদি মাইক্রোস্পোরোফিলে তৈরি হয়, যেমন আমরা জানি মেগাস্পোরোফিলে তৈরি হবে। হ্যাঁ, মেগাস্পোরোফিল বা অর্থাৎ যে পাতাটাতে তৈরি হবে, সেটাকে আমরা শ্রীরেণুপত্র বলতে পারি। তো এটার মধ্যে কোনো সুরাস থাকবে না, এতে সরাসরি ডিম্বক থাকবে, কারণ এর গর্ভাশয় নাই, গর্ভমুণ্ড নাই, গর্ভদণ্ড নাই, কি থাকবে? ডিম্বক থাকবে। আমি চিত্র দিয়ে আরও ক্লিয়ার করে দিব, ডিম্বক থাকবে। আর ডিম্বক, খেয়াল করো স্যার, ডিম্বকের ভিতর কি থাকবে? খেয়াল করো, ডিম্বকের ভিতর থাকবে, হ্যাঁ, স্পোর মাতৃকোষ থাকবে। ডিম্বকের ভিতর কি থাকবে বলো? ডিম্বকের ভিতর থাকবে শ্রীরেণু মাতৃকোষ। কি থাকবে? শ্রীরেণু মাতৃকোষ বা স্পোর মাতৃকোষ। কি মাতৃকোষ? স্পোর মাতৃকোষ। এটাকে আমরা, যেহেতু স্পোরের বাংলা কি? রেণু না? স্পোরের বাংলা হচ্ছে রেণু, তাই রেণু মাতৃকোষ থাকতে বলতে পারি। তো দেখো, তো এটা স্পোরের বাংলা হচ্ছে রেণু, তো স্পোর ইকুয়াল টু রেণু, তাহলে এটার বাংলা হবে কি? রেণু মাতৃকোষ। কি মাতৃকোষ? রেণু মাতৃকোষ। এটার বাংলা কি হবে? রেণু মাতৃকোষ।
কেমন রেণুমাতৃকোষ? যেহেতু এটা আমরা স্ত্রী নিয়ে পড়তেছি, তাই আমরা এটাকে বলতে পারি স্ত্রী রেণুমাতৃকোষ। স্ত্রী রেণুমাতৃকোষ, ঠিক আছে। এখানেও আমরা যদি বলি স্পোর মানে কি, এখানেও যদি বাংলাটা বলে দিই, স্পোর মানে কি রেণু, আর মাতৃকোষের বাংলা তো রেণুই, তো মাতৃকোষ, রেণু মাতৃকোষ। এখন কেমন মাতৃকোষ? যেহেতু আমরা পুরুষ নিয়ে পড়তেছি, এটা হবে পুংরেণু মাতৃকোষ, এটা বলতে পারি আমরা, ঠিক আছে। যাই হোক, এখন এই যে স্ত্রীরেণু মাতৃকোষ থেকে কি তৈরি হবে? স্ত্রীরেণু মাতৃকোষ থেকে মিওসিস প্রক্রিয়ায়, তো এটা যদি 2n হয়, এটা যদি কি হয় 2n হয়, এটা কি 2n না? মাতৃকোষগুলো 2nই হয়। তো এখানে যখন মিওসিস হবে, এখানে যখন মিওসিস হবে, খেয়াল করো, এখানে যখন মিওসিস হবে, মিওসিস যখন হবে তখন স্যার কি হবে? মিওসিস যখন হবে তখন হ্যাঁ মেগাস্পোর তৈরি হবে। কি স্পোর? এখানে যেমন মাইক্রোস্পোর, এখানে কি হবে? মেগাস্পোর তৈরি হবে। এখানে তৈরি হবে কি স্পোর? বলো বলো, মেগাস্পোর তৈরি হবে। আর মেগাস্পোরকে আমরা কি বলতে পারি? স্ত্রীরেণু বলতে পারি, স্ত্রীরেণু বলতে পারি। আর স্ত্রীরেণু থেকে কি তৈরি হবে? স্ত্রীরেণু থেকে এক পর্যায়ে এখানে যেমন সরাসরি শুক্রাণু তৈরি হয়, কিন্তু এখানে আগে একটা আর্কিগোনিয়াম সৃষ্টি হবে। কী করে সৃষ্টি হবে? এটা একটা একটা ব্যতিক্রম বৈশিষ্ট্য, আর্কিগোনিয়াম সৃষ্টি হবে। ওই আর্কিগোনিয়াম সৃষ্টি থেকে, ওই আর্কিগোনিয়াম থেকে কি তৈরি হবে? ডিম্বাণু তৈরি হবে। আর্কিগোনিয়াম থেকে কি তৈরি হবে? ডিম্বাণু তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, এদের মাইক্রোস্পোরোফিলটা যেমন একটা পুংস্ট্রোবিলাস গঠন করে, কিন্তু এদের মেগাস্পোরোফিলটা কোনো পুংস্ট্রোবিলাস গঠন করবে না। তাহলে আমরা এটা এখান থেকে আমরা স্টার্ট বলতে পারি, আর এটা এখান থেকে স্টার্ট বলতে পারি, ঠিক আছে। এদের মেগাস্পোরোফিল কোনো ধরনের স্ট্রোবিলাস গঠন করে না। যেমন পুংস্ট্রোবিলাস, এখানে আবার বলে লিখে দিও না, সৃষ্টবিলাস বলে কিছু নাই সাইকাসে। অন্যান্য উদ্ভিদে থাকতে পারে, কিন্তু এই সাইকাসে নাই, ঠিক আছে। তো এখন আমরা যদি এই যে জিনিসটা যদি চিত্রের মাধ্যমে দেখাই, ধরো এটা হচ্ছে একটা, এই যে মেগাস্পোরোফিলের চিত্রটা যদি আমরা আঁকি, এই যে এটা হচ্ছে একটা মেগাস্পোরোফিলের, ধরো মানে মেগাস্পোরোফিল মানে একটা পাতা, মানে এটা হচ্ছে একটা স্ত্রীরেণুপত্র। এটা কি স্যার? এটা হচ্ছে একটা স্ত্রীরেণুপত্র, ঠিক আছে, বুঝলাম। এই যে স্ত্রীরেণুপত্র, স্ত্রীরেণুপত্র বুঝলাম। এখন কথা হচ্ছে তার মধ্যে কি থাকবে? ডিম্বক থাকবে। তাহলে দেখো, এর কিনারায়, কার কিনারায়? এই যে স্ত্রীরেণুপত্রের কিনারায়, এর কিনারার দিকে, কিনারায় ডিম্বক থাকবে। এই যে একটা ডিম্বক, এই যে একটা ডিম্বক, এরকম কিনারার দিকে এরকম ডিম্বক থাকবে। কিনারার দিকে এরকম কি থাকবে? কিনারার দিকে এরকম ডিম্বক থাকবে। এগুলো আরেকটু এরকম এর আগুনের শিকার মতো আমরা দিয়ে দিব। এর কিনারার দিকে কি থাকবে? ডিম্বকগুলো থাকবে। আচ্ছা, তো দেখো তো, এই যে মেগাস্পোরোফিল, এই যে এটা হচ্ছে মেগাস্পোরোফিল। কোনটা? এই যে মাঝখানে যে পাতাটা আঁকলাম, এটা হচ্ছে মেগাস্পোরোফিল, এটাকে আমরা বলবো মেগাস্পোরোফিল। আর মেগাস্পোরোফিলের কিনারার দিকে কি থাকবে? মেগাস্পোরোফিলের, ভালো করে খেয়াল করো, মেগাস্পোরোফিলের কিনারার দিকে কি থাকবে? ডিম্বক থাকবে। তাহলে এগুলো হচ্ছে কি? ডিম্বক। এই ডিম্বকের ভিতরে কি থাকবে? ডিম্বকের ভিতরে স্পোর মাতৃকোষ। এই স্পোর মাতৃকোষ থেকে মেগাস্পোর থেকে আর্কিগোনিয়াম থেকে ডিম্বাণু তৈরি হয়। তো বাকিগুলো আর চিত্র লাগবে না, জাস্ট এই মেগাস্পোরোফিল আর ডিম্বকের চিত্রটা একটু মাথায় রাখো, ঠিক আছে। আচ্ছা, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এখন এখানে একটা কথা অবশ্য আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে সর্পমুনি বলে একটা বিষয় আছে, যে এখানে দুই কিনারা ডিম্বক সহ প্রতিটি স্ত্রীরেণুপত্রকে ফনা তোলা সাপের মতো দেখাবে। মানে এটাকে বাস্তবিক করতে, চিত্রটা যদিও এইভাবে আমি আঁকছি, এটা আসলে ফনা তোলা সাপের মতো দেখাবে। মানে দুই পাশে ডিম্বক সহ এই যে মেগাস্পোরোফিলকে বা স্ত্রীরেণুপত্রকে এটা কি ফনা তোলা সাপের মতো দেখায়। তো দেখো, আমি এইগুলো একটু এক্সট্রা ইনফরমেশনটা লিখে রাখো, যে দুই পাশে ডিম্বক সহ যে মেগাস্পোরোফিল বা স্ত্রীরেণুপত্রকে, দুই পাশে ডিম্বক সহ, খেয়াল করো, দুই পাশে ডিম্বক সহ মেগাস্পোরোফিলকে ফনা তোলা সাপের মতো দেখায়। ফনা তোলা সাপের মতো, এই যে এরকম ফনা তোলা সাপের মতো দেখায়, ঠিক আছে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছি, যে দুই পাশে ডিম্বক সহ মেগাস্পোরোফিল, দুই পাশে ডিম্বক সহ মেগাস্পোরোফিলকে ফনা তোলা সাপের মতো দেখাবে, ঠিক আছে। একে সর্পমুনি বলা হয়ে থাকে। একে কি সর্পমুনি নামে বাজারে বিক্রি করা হয়। একে সর্পমুনি নামে
নামে বাজারে বিক্রি করা হয়, বাজারে বিক্রি করা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মানে বেসিক্যালি আমরা শুক্রাণু ডিম্বাণু এভাবে তৈরি হয়, সেটা আমরা মাথায় রাখতে পারি। তো দেখো এখানে কি হইল, দেখো এখন কথা হচ্ছে উপরের অংশের দিকে যে এই অংশগুলো, আসলে এই অংশগুলোকে এই অংশগুলোকে সর্বমোট মানে এই অংশগুলো, এদেরকে বেসিক্যালি পিনিউল বলে থাকি। এদেরকে আমরা কি বলে থাকি, উপরের দিকের যে অংশগুলোকে, এই উপরের দিকের এই অংশগুলোকে কি বলা হয়, বেসিক্যালি পিনিউল বলা হয়। পত্রকের মতো যে অংশগুলো উপরের দিকে, যে উপরের অংশে যে পিনিউলগুলো, এগুলোকে নর্মালি এদেরকে পিনিউল বলা হয়। বা এদেরকে যদি এইগুলো কি আসলে মূলত ক্ষুদ্রাকৃতির ক্ষুদ্রাকৃতির পিনা, ক্ষুদ্রাকৃতির কি বলো তো দেখি, ক্ষুদ্রাকৃতির পিনা বা পত্রক, ক্ষুদ্রাকৃতির পিনা বা পত্রক। আচ্ছা যাই হোক, এখন আমরা যে কাজটা করলাম, যে এখানে আলটিমেটলি আমরা কি করলাম, আমাদের টার্গেটটা কি ছিল, যে এখানে শুক্রাণু তৈরি হবে আর এই যে গিয়ে এইখানে ডিম্বাণু তৈরি হবে। তাই ডিম্বাণুটা যে পাতাটার মধ্যে তৈরি হয় তাকে বলা হয় মেগাস্পোরোফিল। মেগাস্পোরোফিলটার উপরের দিকে যে যে ফনা তোলা সাপের মতো দেখায়, একে আমরা সর্পমনে বলি, কিন্তু বায়োলজিক্যালি এদেরকে আমরা পিনিউল বলি। ঠিক আছে, আশা করি মোটামুটি আমরা বুঝতে পেরেছি। তো এই যে দেখো এখানে শুক্রাণু পাইলাম, এখানে ডিম্বাণু পাইলাম। তো শুক্রাণু ডিম্বাণুর মিলন হইলে দেখো এই একটা জিনিস খেয়াল করো, মাইক্রোস্পোরটা যদি হ্যাপ্লয়েড হয় তাহলে কি শুক্রাণুটাও হ্যাপ্লয়েড হবে, হ্যাপ্লয়েড মানে এন। এখানে খেয়াল করো, এখানে যদি মিওসিস হয় তাহলে মিওসিস হলে এটা মেগাস্পোরটা কি হ্যাপ্লয়েড হবে, এখানে আর্কিগোনিয়ামটা হ্যাপ্লয়েড হবে, তাহলে ডিম্বাণুটা কি হবে, হ্যাপ্লয়েড হবে। আলটিমেটলি আমরা কি পাইলাম, এখানে শুক্রাণু হ্যাপ্লয়েড, এখানে কি ডিম্বাণু হ্যাপ্লয়েড। তো শুক্রাণু ডিম্বাণুর যদি মিলন হয়, তা দেখো শুক্রাণু ডিম্বাণু যদি মিলন হয় তখন এটাকে আমরা কি বলবো, জাইগোট তৈরি হবে। তবে মনে রাখবা ডিম্বাণুটা কিন্তু আর্কিগোনিয়ামের ভিতর থাকে। এই যে ডিম্বাণুটা কার ভিতর তৈরি হয়, আর্কিগোনিয়ামের ভিতর, এর ভিতর। আমরা যদি লিখি এর ভিতর ডিম্বাণু সৃষ্টি হয়, কার ভিতর, আর্কিগোনিয়ামের ভিতর ডিম্বাণু সৃষ্টি হয়। ঠিক আছে, তো এখন দেখো, তাই এটা এই জন্য এটাকে অনেক সময় বলে থাকি আর্কিগোনিয়াস্ত ডিম্বাণু। কেমন ডিম্বাণু, আর্কিগোনিয়াস্ত ডিম্বাণু। তো এখন আমরা কি নিষেকে চলে যাব, এই যে যৌনজননের শুক্রাণু তৈরি হলে, ডিম্বাণু তৈরি হলে, এখন আমরা কোথায় চলে যাব, নিষেকে চলে যাব। তাহলে খেয়াল করো এখন আমরা কোথায় যাব, দেখো আমি যদি বলি যে নিষেক, এদের নিষেকটা হবে, নিষেকটা কীরকম হবে, যে এরা হচ্ছে বায়ুপরাগী। কি পরাগী, বায়ুপরাগী। তো কোন অবস্থায় এরা পরাগায়ন হবে, কোন অবস্থায় পরাগায়ন হবে, এই যে পুংরেণু অবস্থায় পরাগায়ন হবে, তারপর পুংরেণুর ভিতরে শুক্রাণুটা থাকবে। ঠিক আছে, পুংরেণু অবস্থায় কী হবে, পরাগায়ন হবে। তো মূলত কোনটা বাহিত হবে, এরা যেহেতু বায়ুপরাগী, এরা হচ্ছে এরা বায়ুপরাগী, এরা হচ্ছে বায়ুপরাগী মানে বাতাস দ্বারা পরাগায়ন হবে, এবং বাতাসের মাধ্যমে বাতাসের মাধ্যমে কি বাহিত হবে, পুংরেণু বাহিত হয়ে, পুংরেণু বাহিত হয়ে কোথায় পড়বে, ডিম্বকে না, পুংরেণু বাহিত হয়ে ডিম্বকের অগ্রভাগের প্রকোষ্ঠে পতিত হয়। সোজা কথা সংক্ষেপে লিখি, বাহিত হয়ে ডিম্বকে পতিত হয়, ডিম্বকে পতিত হয়। আর ডিম্বকের মধ্যে কি থাকে, আমরা জানি একটু আগে পড়লাম আর্কিগোনিয়াস্ত ডিম্বাণু থাকে, পতিত হয়। তবে পতিত হওয়ার পরে কি হবে, পরাগরেণুতে পুংরেণুতে শুক্রাণু তৈরি হয়, এই যে পুংরেণুতে শুক্রাণু তৈরি হবে। আচ্ছা, পতিত হইলে আমরা জানি একটা পোলেন টিউব সৃষ্টি হবে। যেমন ধরো এটা যদি একটা ডিম্বক হয়, এটা যদি একটা পরাগরেণু হয়, তাহলে এখানে কী তৈরি হবে, এখানে একটা পোলেন টিউব সৃষ্টি হবে। কি টিউব, একটা টিউব সৃষ্টি হবে, যাকে বলা হয় পোলেন টিউব। কি বলা হয়, পোলেন টিউব বলা হয়। পোলেন টিউব সৃষ্টি হয়। একে আমরা যদি পরাগরেণু বলি, একে যদি আমরা ডিম্বক বলি, আর একে যদি আমরা পরাগরেণু বলি। ভিতরে স্যার কি আছে, ভিতরে থাকবে আর্কিগোনিয়াস্ত, ধরো এটা আর্কিগোনিয়াস্ত, তার ভিতর ডিম্বাণু। ধরো এটা ভিতরেরটা কি, এটা ধরো ডিম্বাণু, এটা মনে করো আর্কিগোনিয়া। বোঝার সুবিধা আঁকতে শিখলে পরীক্ষায় লিখবা না, কারণ তোমাদের বই এরকম কোনো চিত্র দেয় নাই, জাস্ট বোঝার জন্য বলতেছি। পরাগরেণুর ভিতরে যে দেখো পরাগরেণু বা পুংরেণু, এই যে পরাগরেণু বা কি পুংরেণুটা বাতাসের মাধ্যমে বাহিত হয়ে ডিম্বকে আসবে। এই যে পরাগরেণুটা ডিম্বকে এসে একটা পোলেন টিউব সৃষ্টি করবে।
ডিম্বকে এসে ডিম্বকে পতিত হয়ে যে পরাগরেণু বাহিত হয়ে ডিম্বকে পতিত হয়, এই যে পরাগরেণুটা ডিম্বকে পতিত হয়ে এরকম একটা পোলেন টিউব সৃষ্টি হয় এবং এর ভিতরেই কিন্তু শুক্রাণুটা সৃষ্টি হবে। এর ভিতরে কী সৃষ্টি হবে? শুক্রাণুটা সৃষ্টি হবে। এর ভিতরেই কী সৃষ্টি হবে বলো? শুক্রাণু সৃষ্টি হবে। আমরা যদি একটু বড় করে আঁকি, হ্যাঁ, এর ভিতরে কী তৈরি হবে? এর ভিতরে কী তৈরি হবে বলো? শুক্রাণু সৃষ্টি হবে। ঠিক আছে, তো এটাই বলা হচ্ছে যে পতিত হয় এবং পোলেন টিউব সৃষ্টি করে পোলেন টিউবের ভিতরে শুক্রাণু সৃষ্টি হয়। তাহলে আমরা যদি বলি পতিত হয়, ডিম্বকে পতিত হয়, ডিম্বকে পতিত হয়, পতিত হয়, পোলেন টিউব সৃষ্টি করে, পোলেন টিউব সৃষ্টি করে, পোলেন টিউব সৃষ্টি করে, এই যে পরাগরেণুটা পতিত হয়ে পোলেন টিউব সৃষ্টি করে, পোলেন টিউবের ভিতর, এই পোলেন টিউবের ভিতর, এই পোলেন টিউবের ভিতর, পোলেন টিউবের ভিতর কী তৈরি হয় বলো না? শুক্রাণু সৃষ্টি হয়, শুক্রাণু সৃষ্টি হয়। তো যখন শুক্রাণুটা সৃষ্টি হবে তারপরে তাহলে আমরা কী বলতে পারি? এই পোলেন টিউবের ভিতরে শুক্রাণুটা সৃষ্টি হলে তখন আমরা পোলেন টিউব হতে শুক্রাণুটা আর কি গুণে ডিম্বাণুর সাথে মিলিত হয়, তখন আমরা এইভাবে লিখে ফেলতে পারি এই যে শুক্রাণু, এই যে পোলেন টিউব হতে শুক্রাণুটা এখানে গিয়ে মিলিত হয়ে যাবে। এই যে শুক্রাণু, এই শুক্রাণু প্লাস আর কি গণীয়স্থ ডিম্বাণুর সাথে মিলিত হবে। আর কি গণীয়স্থ, আর কি গণীয়স্থ, আর কি গণীয়স্থ ডিম্বাণু, আর কি গণীয়স্থ কি ডিম্বাণুর সাথে মিলিত হয়ে কী তৈরি করবে স্যার? এই যে শুক্রাণু আর কি গণীয়স্থ ডিম্বাণুর সাথে মিলিত হয়ে কী তৈরি করবে? জাইগোট তৈরি করবে। ইকুয়াল টু কি? ইকুয়াল টু জাইগোট। ইকুয়ালটি কী তৈরি করবে? জাইগোট তৈরি করবে। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এখন জাইগোটটি কি ক্রমান্বয়ে বিভাজিত হয়ে, হ্যাঁ, জাইগোট থেকে ক্রমান্বয়ে বিভাজিত হয়ে, হ্যাঁ, জাইগোটটি কী হবে? ক্রমান্বয়ে বিভাজিত হয়ে ভ্রূণ গঠন করবে। তো জাইগোটটা আমরা জানি, এগুলো জানি অবশ্য, আবৃত্তি বিজিতে যেরকম এরকম। তো এই জাইগোট থেকে এক পর্যায়ে ভ্রূণ হবে, এটাই এক পর্যায়ে কী হবে? ভ্রূণ হবে। আর এই যে ডিম্বক যেটা দেখতেছি আমরা, ডিম্বকটা থেকে কী হবে? ডিম্বকের যে ডিম্বকটা বীজে পরিণত হবে, ডিম্বকটা কিসে পরিণত হবে? বীজে পরিণত হবে। আর এই বীজ থেকেই চারা হবে। ঠিক আছে, এই চারা হবে। এটি হচ্ছে আমাদের যৌন জনন, নতুন চারা আমরা পেলাম। ঠিক আছে, তো আমরা নগ্নবীজ উদ্ভিদটা আমরা শেষ করে দিব। তার মধ্যে এই সাইকাসের অর্থনৈতিক গুরুত্বটা একটু পড়ে ফেলি। দেখো, এটা আশা করি তোমরা বুঝে গিয়েছো। আমরা সাইকাসের অর্থনৈতিক গুরুত্বটা একটু দেখি। সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব বা এটা কী কী গুরুত্ব বহন করে সেটা তোমরা একটু পড়বা, গুরুত্বের সাথেই পড়বা। সাইকাসের কি বলতো? অর্থনৈতিক গুরুত্ব। সাইকাসের কি গুরুত্ব? অর্থনৈতিক গুরুত্ব। এটা হইলে আমাদের নগ্নবীজিটা শেষ হবে। দেখো, সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব বলতে এখানে বোঝানো হচ্ছে যে এক নম্বর, আমি যদি মেইন ওয়ার্ডগুলো একটু বলি, দেখো, এটা হচ্ছে শোভাবর্ধনকারী উদ্ভিদ। শোভাবর্ধনকারী, হ্যাঁ, শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসাবে বিভিন্ন বাগানে লাগানো হয়। কারণ এগুলো তো কেন? দেখো, আমরা যেগুলো আমাদের ধরাছোঁয়ার বাইরে, এগুলো আমাদের কাছে সুন্দর লাগে বেসিক্যালি। দেখো, কেউ কি কলা গাছ বাগানে মানে এভাবে লাগায় রাখবে? বাগানে বলতে মানে সৌন্দর্য দেখানোর জন্য হয়তো বা কলা চাষ করার জন্য, কিন্তু সৌন্দর্যের জন্য তো এরকম হয়তো বা লাগাবে না, তাই না? কিন্তু দেখো, যেগুলো আমাদের মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমাদের চারপাশে যে গাছগুলো থাকে ওইগুলো আমাদের কাছে অতটা আকর্ষণীয় না। কিন্তু দেখবা, যেগুলো আমাদের মানে আনকমন, যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, এগুলো দেখতে আমার হঠাৎ করে দেখতে আমাদের ভালো লাগবে। ঠিক আছে, আর এই জন্য এগুলো আসলে শোভাবর্ধনকারী। এটা আর আলাদা কিছু না, মানে এটা আনকমন উদ্ভিদ দেখলে তোমার আমাদের কাছে অনেকেরই ভালো লাগবে। তার জন্য যেহেতু এই উদ্ভিদগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায়, এগুলো দেখতে হঠাৎ করে একটু অন্যরকম লাগবে। এই জন্য এরা হচ্ছে শোভাবর্ধনকারী। তারপর আমরা যদি বলি এর পাতা, হ্যাঁ, এর পাতা ঘর সাজানোর কাজে ব্যবহৃত হয়। এর পাতা, হ্যাঁ, ঘর সাজানোর কাজে, কি সাজানোর কাজে? এর পাতা ঘর সাজানোর কাজে, সাজানোর কাজে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে 3 নম্বর আমরা যদি বলি যে অনেকটা বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে গেট সাজানোর কাজে, হ্যাঁ, ঘর সাজানো এবং গেট সাজানো এবং গেট সাজানো
হয় এর পাতা দিয়ে। ঠিক আছে, অনুষ্ঠানে গেট সাজানো হয়। তারপরে যদি আমরা একটু বলি যে ফুলের ডালি ও তোরণ সাজাতে হ্যাঁ সুন্দর মাদুর তৈরি করা হয়। হ্যাঁ, এর পাতা দিয়ে কি করা হয়? এর পাতা দিয়ে সুন্দর মাদুর তৈরি করা হয়। মাদুর তৈরি করা যায়। মাদুর তৈরি করা যায়। ঠিক আছে, তারপরে যদি আমরা বলি যে ফুলের ডালি ও তোরণ সাজাতেও কচি পাতা ব্যবহার করা হয়। ফুলের ডালি ও কি তোরণ সাজাতেও কচি পাতা ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপরে যদি আমরা দেখি 5 নম্বর পয়েন্ট যদি আমরা বলি যে স্ফীতখন্দ ও বীজ হতে হ্যাঁ অ্যারারুট বা বার্লি প্রস্তুত করা হয়। স্ফীতখন্দ খেয়াল করো, স্ফীতখন্দ ও বীজ হতে, এই যে একটু আগে যে বীজ দেখাইলাম, হ্যাঁ বীজ হতে হ্যাঁ অ্যারারুট বা বার্লি প্রস্তুত করা হয়। ঠিক আছে, তারপরে যদি আমরা চলে যাই 6 নম্বর পয়েন্ট, হ্যাঁ এই বীজটা হ্যাঁ সাইকাস রেভোলুটার বীজ খাদ্য হিসেবে খাওয়া যায়। সাইকাস রেভোলুটার বীজ কি? সাইকাস রেভোলুটার বীজ খাদ্য হিসেবে খাওয়া যায়। খাওয়া যায়। ঠিক আছে, খাওয়া যায়। ওকে, তারপরে যদি আমরা নেক্সট পয়েন্টটা যদি খেয়াল করি যে সাইকাস পেকটিনাটার কচি পাতা সবজি হিসেবে খাওয়া যায়। সাইকাস পেকটিনাটার পাতা, মনে থাকবে পেকটিনাটার পাতা আর রেভোলুটার বীজ। এই যে দেখো রেভোলুটার বীজ, পেকটিনাটার পাতা, এই যে পেকটিনাটার গুলা দিয়ে রাখিও। হ্যাঁ, পেকটিনাটার পাতা সবজি হিসেবে খাওয়া যায়। ঠিক আছে, তারপরে দেখো আমরা যদি নেক্সট পয়েন্ট যদি বলি, এরপরে হচ্ছে যে সাইকাস, আচ্ছা এখানে কোনো প্রজাতির বীজ হতে সাগু ও কাণ্ডের মজ্জা হতে মদ তৈরি করা হয়। হ্যাঁ, বীজ হতে সাগু ও কাণ্ডের মজ্জা তৈরি করা হয়। হ্যাঁ, তো বীজ হতে সাগু ও কাণ্ডের মজ্জা হতে মদ তৈরি করা হয়। ঠিক আছে, আচ্ছা তারপরে যদি আমরা দেখি 9 নম্বর, এখানে অনেকগুলো দিছে অবশ্য। সাইকাস সার্সিনালিস, খেয়াল করো, সাইকাস সার্সিনালিস এটা পাকস্থলীর পীড়া ও চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। সাইকাস সার্সিনালিসের কচি পাতা সার্সিনালিস মানে কি? সেরে উঠো, মনে রাখবা, মনে থাকবে না? আচ্ছা আগে লিখে দিই, সাইকাস সার্সিনালিসের কচি পাতা পাকস্থলীর পীড়া মানে অসুখ আর কি, পাকস্থলীর পীড়া ও চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। তা দেখো, সাইকাস সার্সিনালিসের কচি পাতা পাকস্থলীর পীড়া মানে পাকস্থলীর রোগ এবং চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত। অর্থাৎ সার্সিনালিস দিয়ে তোমার সেরে উঠবে। সার্সিনালিস দিয়ে কি উঠে? সেরে উঠে, মানে রোগ থেকে সেরে উঠবে আর কি, সেরে উঠায়। ঠিক আছে, মনে রাখার জন্য এইভাবে করতে পারো। তো দেখো আমরা রেভোলুটার বীজ খাদ্য হিসেবে খাবো। সাইকাস পেকটিনাটার পাতা আমরা সবজি হিসেবে খাবো। বীজ হতে সাগু ও কাণ্ডের মজ্জা, বীজ হতে আমরা কি পাবো? সাগু ও কাণ্ডের মজ্জা হতে আমরা মদ তৈরি করতে পারবো।
তারপরে সাইকাস সাইসিনালিসের কচি পাতা পাকস্থলীর পীড়া ও চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহার করতে পারবো। তো দেখো তারপরে হচ্ছে আর প্রথম দিকে যে কথাগুলো বলছে, সাজানো, এই সাজানো, সেই সাজানো, গেট সাজানো, ঘরবাড়ি সাজানো, বাগান সাজানো, শোভাবর্ধনকারী ফুলের ডালি, তোরণ ইত্যাদি বা বার্লি এগুলো প্রস্তুত করা যায়। এগুলো একটু কয়েকবার 2-3বার একটু রিডিং দিবা। এগুলো আবার সে মুখস্থ করতে চাও না, একদম মুখস্থ করার কোনো যে একটু আগে জনজননগুলো পড়াইছে এগুলো টুটস্থ করতে হবে, মুখস্থ করতে হবে। কিন্তু এইগুলো জাস্ট কয়েকবার রিডিং দিয়ে রাখলে তোমার একটা আইডিয়া হবে, বা এগুলো যেভাবে সাজিয়ে রাখছি একটার পর একটা তুমি একটু কষ্ট করে একটু রিডিং দিয়ে রাখবা। আবার যেগুলো আমি মিলায় পড়তে বলছি ওটি মিলায় পড়ার চেষ্টা করবা। তোমাকে যদি বীজ খাদ্য হিসেবে উড়িত কোন প্রজাতি থেকে, তখন তুমি একটু কনফিউজড হয়ে যাবে, কারণ সবাই সাইকাস এই, সাইকাস সেই, সাইকাস সেই এরকম দিবে, তুমি যেন কনফিউজ না হও। সাইকাস রেভুলোটা বীজের খাদ্য হিসেবে খাওয়া হয়, পাতাটা সবজি হিসেবে খাওয়া হয় কোন প্রজাতি থেকে, সাইকাস পেকটিনাটা থেকে। এগুলো একটু খেয়াল করে পড়বা। আচ্ছা, এখন এখানে একটা বলা হচ্ছে যে সাইকাসের শ্রীরেণুপত্র একটা ফনাতুলা সাপের মতো দেখে না। তাহলে এই যে লাস্ট একটা কথা বলে আমরা এটা শেষ করব। আমরা কি পড়লাম একটু আগে, যে জিনিসটা হচ্ছে যে সাইকাসের যে শ্রীরেণুপত্রটা এটা ফনাতুলা সাপের মতো দেখায়, এবং এটা বাজারে কি করা হয়, হ্যাঁ এটা হচ্ছে সাপের মাথার মতো বা ফনাতুলা সাপের মতো। তো এটা বাজারে সর্পমণি হিসেবে বিক্রি করা হয়। তো এই যে এটা সর্বরোগের ওষুধ বা সর্পরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়, যদিও এটার আসল কোনো ঔষধি গুণাগুণ নেই। তা দেখো আমরা লাস্টে যেটা বলতে যাচ্ছিলাম যে সাইকাসের শ্রীরেণুপত্রের শ্রীবর মতো দেখতে অনেকটা ফনাতুলা সাপের মতো। যদিও এটা বলে ফেলছি, সাইকাসের শ্রীরেণুপত্র ফনাতুলা সাপের মতো, ফনাতুলা কিসের মতো, সাপের মতো, ঠিক আছে। এটি বাজারে সর্পমণি নামে বিক্রি করা হয়। হ্যাঁ, কি হিসেবে এটি বাজারে সর্পমণি নামে, এটি বাজারে কি করা হয়, এটি বাজারে সর্পমণি নামে বিক্রি করা হয়। এটি বাজারে কি করা হয় বলতো, সর্পমণি নামে বিক্রি করা হয় কি হিসাবে, সর্পরোগের ওষুধ এবং সর্বরোগের ওষুধ হিসাবে বিক্রি করা হয়। সর্পরোগের ওষুধ এবং কি সর্বরোগের ওষুধ হিসেবে। তাহলে দেখো সর্পরোগের ওষুধ এবং কি সর্বরোগের ওষুধ। এখানে সাপের মতো দেখতেছে, তাই মনে হয় বাঙালি তো মনে করে না এটা বোধহয় সাপে কামড় দিলে মনে হয় এটা খাইলে বোধহয় কমে যাবে। জিনিসটা এরকম ভুল ধারণা, সাপের মতো দেখলে তো এরকম হবে না। তো তাহলে এর প্রকৃতপক্ষে এর ঔষধি গুণাগুণ নেই। প্রকৃতপক্ষে কি নেই, প্রকৃতপক্ষে এর ঔষধি গুণাগুণ কি নেই, এর কোনো ঔষধি গুণাগুণ নেই, ঔষধি গুণাগুণ নেই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই হচ্ছে আমার সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। তো তারপরে আমরা যদি আবৃতবীজী, আমরা নেক্সট শুরু করবো হচ্ছে কি আবৃতবীজী উদ্ভিদ। তো এই পর্যন্ত আমাদের 3টা লেকচার হয়েছে, এবং 3টা লেকচারে অনেক ইনফরমেশন ছিল। দেখতেই পাচ্ছ যে বই যেভাবে ছিল আমি সেভাবেই বাড়ানোর চেষ্টা করেছি, মানে কোনো পয়েন্টটা আমি বাদ দেওয়ার। তো এইগুলো যদি পড়তে পারো, এগুলোর বাইরে আর এমসিকিউ কী আসবে বলো, এইচএসসি পরীক্ষায় বলো, অ্যাডমিশনে বলো, ঘুরে ফিরে এইগুলো থেকেই আসবে। তো এটা আশা করি তোমরা ক্লিক করতে পারবা। তো তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি। গুড বাই।